সেটা হচ্ছে ডায়নামো এফিসিয়েন্সি, অর্থাৎ ডায়নামো দিয়ে আমরা ডিসি জেনারেটর অথবা ডিসি মোটর দুটাকে বুঝিয়ে থাকি। তো এই ধরনের জেনারেটর বা মোটরে কি কি লস হয়, সেই লসগুলা কেন হয়, সেগুলো নিয়ে আমরা গত সপ্তাহে পড়েছি। তো ওখান থেকে আরো কিছু জিনিস পড়বো আমরা। তারপর পড়বো কি আছে স্টার্টিং অফ ডিসি মোটরস। ডিসি মোটর স্টার্ট করতে গেলে একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করতে হয়, সেগুলো নিয়ে পড়াশোনা করি। এটা আলাদা একটা চ্যাপ্টার। তো ইফিসিয়েন্সি বলতে আমরা কি বুঝি? আমরা ইফিসিয়েন্সি বলতে বুঝি যে আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার। এটা আমরা করেই থাকি, বিভিন্ন জায়গায় করেছি অলরেডি। এখানে তার ব্যতিক্রম না। আমাদের যে ডায়নামো এফিসিয়েন্সি বলতে বোঝানো হচ্ছে ডায়নামোর আউটপুট পাওয়ার বা হচ্ছে ডায়নামোর ইনপুট পাওয়ার। যেমন আমি যদি বলি একটা জেনারেটরের আউটপুট পাওয়ার কি, আউটপুট পাওয়ার হচ্ছে তার আউটপুট যে ভোল্টেজ, অর্থাৎ যে ভোল্টেজটা লোডে দিচ্ছে টার্মিনাল ভোল্টেজ, এবং লোড যে কারেন্ট তার গুণফল হচ্ছে জেনারেটরের আউটপুট পাওয়ার। জেনারেটর ইনপুট পাওয়ার বলতে কি বোঝায়? জেনারেটর ইনপুট পাওয়ার হচ্ছে তার শ্যাফটে বা প্রাইম মুভার বলি আমরা, প্রাইম মুভারে যে পাওয়ারটা দেওয়া হচ্ছে, মেকানিক্যাল পাওয়ার। অর্থাৎ আমরা জানি আর্মেচারটাকে আমাকে ঘোরাতে হয়। হুম, তো যেটা দিয়ে ঘুরায় তাকে আমরা বলি প্রাইম মুভার। প্রাইম মুভার, এই প্রাইম মুভারের যে পাওয়ারটা দেওয়া হয় সেটা হচ্ছে জেনারেটরের জন্য ইনপুট পাওয়ার। মোটরের ক্ষেত্রে উল্টা, মোটরের ক্ষেত্রে ইনপুট পাওয়ার হচ্ছে তার টার্মিনালে যে ভোল্টেজটা দেওয়া হয় এবং আর্মেচারটা যে কারেন্টটা নেয়, আর্মেচার প্লাস ফিল্ড যে কারেন্টটা নেয়, সোর্স থেকে যে কারেন্টটা নেয় তার গুণফল। আউটপুট পাওয়ার হচ্ছে মোটরটা যতটুকু কাজ করতে পারে, মেকানিক্যাল ওয়ার্ক যে যতটুকু করতে পারে সেটুকু হচ্ছে তার আউটপুট পাওয়ার। তো আমরা যখন ট্রান্সফরমার পড়েছি, ট্রান্সফরমার নিশ্চয়ই স্যার তোমাদের একটা জিনিস পড়াইছে যে
অনেকে চলে আসছে, খুব ভালো হয়েছে। তাহলে আমরা শুরু করি আবার। তো আমরা হচ্ছে আজকে পড়বো হচ্ছে আমাদের যে ডাইনামো এফিসিয়েন্সি পড়তেছিলাম গত সপ্তাহে, তার লাস্ট পার্ট এবং নতুন এক চ্যাপ্টার স্টার্টিং অফ ডিসি মোটরস। এবং এফিসিয়েন্সি বলতে আমরা সচরাচর যেটা বুঝি যে আউটপুট এবং ইনপুট পাওয়ারের রেশিও। তো ডাইনামো এফিসিয়েন্সি বলতে আমরা এখানে জেনারেটর বা মোটর দুটার জন্য বলতেছি। দুটার ক্ষেত্রে আমরা এই দুটা রেশিওকে বলবো তার এফিসিয়েন্সি। পার্থক্য হচ্ছে জেনারেটর যখন বলবো তখন আউটপুট যে পাওয়ারটা সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার, অর্থাৎ লোডে যে পাওয়ারটা দিচ্ছে সে। আর ইনপুট পাওয়ারটা হচ্ছে তার আর্মেচারের যে শ্যাফটের যে পাওয়ারটা নিচ্ছে, অর্থাৎ যে পাওয়ার দিয়ে আর্মেচারটাকে ঘোরানো হচ্ছে প্রাইম মুভার দিয়ে। আমরা বলি প্রাইম মুভার দিয়ে ঘোরাই আমরা আর্মেচারটাকে। তো সেই প্রাইম মুভারের পাওয়ারটা হচ্ছে মূলত জেনারেটর ইনপুট পাওয়ার। আর অপরদিকে মোটর যদি বলো, মোটরের ক্ষেত্রে পাওয়ার আউটপুট পাওয়ারটা হচ্ছে তার মোটরের শ্যাফট থেকে যে পাওয়ারটা নেওয়া হচ্ছে, অর্থাৎ যে মেকানিক্যাল কাজটা করা হচ্ছে সেটা। আর হচ্ছে ইনপুট পাওয়ার হচ্ছে অবশ্যই তার সাপ্লাই যে ইলেকট্রিক্যাল পাওয়ার যেটা, অর্থাৎ সাপ্লাই থেকে যে ভোল্টেজ এবং কারেন্ট নিচ্ছে তাদের গুণফল। যেহেতু ডিসি এখানে পাওয়ার ফ্যাক্টর বা এসব কিছু আসবে না। তো আমরা পড়তেছিলাম মূলত কন্ডিশন ফর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। তো যখন ট্রান্সফরমার পড়ানো হয়েছে তোমাদের, সিরাজুল স্যার পড়াইছেন, তখন তোমরা নিশ্চয়ই দেখছো ওখানে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি একটা কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। সেটা হচ্ছে কি ছিল, যে ভেরিয়েবল লস সমান হচ্ছে কনস্ট্যান্ট লস। অর্থাৎ ভেরিয়েবল লস মানে হচ্ছে কপার লস বুঝাচ্ছে, কপার লস। আর কনস্ট্যান্ট লস দিয়ে হয়তো কোর লস বুঝছো। তোমরা কিভাবে পড়ছো, সেই কন্ডিশনটা কি ছিল ম্যাক্সিমাম এফিসিয়েন্সির? কারো মনে আছে? তো কোর লস ছিল না, আয়রন লস ছিল। আয়রন লস ছিল। ভালো। তো এখানেও আলটিমেটলি ওরকমই আসবে, একই আসবে। আমরা একটু দেখি। আমরা এখানে শুধুমাত্র জেনারেটরের জন্য ডেরিভেশনটা করব। তো জেনারেটর আউটপুট পাওয়ার কি, যে বিআই। আই মানে এখানে অ্যাকচুয়ালি আইএল মানে লোড কারেন্ট, আর ভি হচ্ছে টার্মিনাল ভোল্টেজ, যেটাকে আমরা সচরাচর এতদিন ধরে ভিটি বলছি। জেনারেটর ইনপুট পাওয়ার কি, ইনপুট পাওয়ারটা আসলে মেকানিক্যাল পাওয়ার, তাই না? তো আমরা মেকানিক্যাল পাওয়ারে যদি রাখি, এটা ইলেকট্রিক্যাল পাওয়ারে রাখি, আমাদের রেশিও করে ডেরিভেশন করতে ঝামেলা হবে। এই জন্য আমরা ইনপুট পাওয়ারটাকে মূলত মেকানিক্যাল পাওয়ার হলো, ইনপুট পাওয়ারটাকে আমরা ইলেকট্রিক্যাল পাওয়ারের রেসপেক্টে লিখব। কিভাবে লিখবো? আমরা জানি ইনপুটকে অন্যভাবেও লিখতে পারি, যে আউটপুট প্লাস লসেস। হ্যাঁ, ইনপুট সমান হচ্ছে আউটপুট প্লাস লসেস। তাহলে আউটপুটটা কি আমাদের ভিআই, এই ভিআই। আর লস গুলাকে কি আমরা এখানে জানি কপার লস হয়, এই জন্য লিখছে আই এ স্কোয়ার আর এ। আর কি হয়, কনস্ট্যান্ট লস হয়। কনস্ট্যান্ট লস বলতে ওই কোর লস বা তোমার ওই যে আর ওই যে উইন্ডেজ ফ্রিকশন লস টস, এইগুলো সব লস মিলে কনস্ট্যান্ট লস বলা হচ্ছে। তো আই এর সমান কি, আবার একটা জেনারেটরের আর্মেচার কারেন্ট সমান কি? আর্মেচার কারেন্ট আমরা জানি দুটো কারেন্টের যোগফল, একটা হচ্ছে লোড কারেন্ট এবং একটা শান্ট কারেন্ট। আমরা ওই যে আর্মেচারের যে কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা লোডে যায় আর একটা হচ্ছে, আমরা যদি শান্ট মোটর শান্ট জেনারেটরের কথা কল্পনা করি, যে শান্ট জেনারেটরে কি আর্মেচার যে কারেন্টটা তার একটা অংশ শান্টে যায় যাতে ওখানে পাওয়ারটা পায়, আর একটা অংশ লোডে যায়। তো আমরা আই এর সমান মূলত আই প্লাস আইএসএস লিখতে পারি। আবার আইএসএস এর ভ্যালু খুব কম হয়, এটা খুব কম হয়, এই কারণে আমরা এটাকে পরবর্তীতে নেগলেক্ট করবো আর কি। তো দেখো এখানে নেগলেক্ট করেনি, এখানে রেখে দিতে থাকুক। তাহলে জেনারেটর ইনপুট পাওয়ার সমান আমরা তাহলে কি লিখবো, দেখো ইলেকট্রিক্যাল টার্মের রেসপেক্টে লিখে ফেললাম মোটামুটি।
VI plus I plus ISS square RA plus WC constant losses. However, যদি আমরা ISS কে নেগলেক্ট করি, যেহেতু এটা লোড কারেন্টের তুলনায় অনেক ছোট, আমরা IA সমান লিখতে পারি I। যেহেতু এটাকে তুমি নেগলেক্ট করতেছো, IA সমান I লিখতে পারি। তাহলে লাভটা কি হচ্ছে? লাভ হচ্ছে কি আমাদের এই টার্মটা একটু ছোট হচ্ছে। তো আমরা ওই যে তাহলে আমরা এফিসিয়েন্সির ফর্মুলাটা লিখি, এফিসিয়েন্সি সমান আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার সমান সমান আউটপুট পাওয়ার VI। সো VI-টা বসিয়ে দিলাম, ইনপুট পাওয়ারটা পেলাম VI প্লাস কি ছিল এখানটা আগে লিখে নিয়েছি I স্কয়ার RA প্লাস WC, এবং I এর সমান আমরা ধরে নিয়েছি I, অ্যাপ্রক্সিমেট করে নিয়েছি। তো এখানে I এর পরিবর্তে I, আর কিছু না। এরপরে কি করলাম, উপর নিচে VI দিয়ে ভাগ করে দিলাম। তো উপরে যদি VI দিয়ে ভাগ করে 1 হবে, নিচে হলে সেগুলোকে আমরা যদি সাজায় লিখি এভাবে, দেখো এটা 1 হয়ে যাবে, আর এগুলো একটু সাজায় লিখলে হবে। তো আমরা এফিসিয়েন্সির ফর্মুলা পেলাম এটা। এখন এই এফিসিয়েন্সি ম্যাক্সিমাম হবে কোথায়? আমরা তো কন্ডিশন ফর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি খুঁজতেছি, কোন কন্ডিশনে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাবে? এই এফিসিয়েন্সি বা এই টার্মটা ম্যাক্সিমাম হবে কখন? যখন এই নিচের টার্মটা মিনিমাম হবে। এটা যখন মিনিমাম হবে তখন এফিসিয়েন্সিটা ম্যাক্সিমাম হবে। এবং যখন কোনো কিছু মিনিমাম, কোনো একটা রাশির মিনিমাম বা ম্যাক্সিমাম পয়েন্টে আমরা জানি তার ফার্স্ট ডেরিভেটিভ শূন্য। হ্যাঁ, যার কারণে আমরা কি করছি দেখো, এখানে কি লিখছি দেখো, এফিসিয়েন্সি ইজ ম্যাক্সিমাম হোয়েন ডিনোমিনেটর ইজ মিনিমাম, অর্থাৎ এটা দ্যাট ইজ ডেরিভেটিভ অফ দিস টার্ম উইথ রেসপেক্ট টু I ইজ 0। এখানে ওয়ানটা দেখায়নি, আসলে ওয়ানটা দিলেও হতো, কিন্তু ওয়ানটাকে ডেরিভেটিভ করলে তো আসলে 0ই হয়ে যাবে। এই জন্য আমরা চাইলে ওয়ানটা দিয়ে নিতে পারি, যে এই টার্মটা ডেরিভেটিভটা শূন্য হবে। তো সেখানে ওয়ানটাকে যদি I রেসপেক্টে ডেরিভেশন করে শূন্য হবে। তারপরে আমাদের এই এখানে আইটা উপরে আছে, সো আইটা কেটে বাদ হয়ে যাবে, কনস্ট্যান্ট টার্মটা অর্থাৎ RA বাই V থাকবে। 0 আর লেখেনি এখানে, 0 লিখতে পারো তুমি। তারপরে হচ্ছে এখানে দেখো, এখানে আইটা হচ্ছে নিচে আছে, অর্থাৎ ddx বাই ddx অফ 1/x এর ফর্মুলা আসবে, কিন্তু আইটা নিচে আছে, এবং এটা সমান জানি আমরা মাইনাস 1/x স্কয়ার। সো আমরা দেখো মাইনাস, এই যে WC তো কনস্ট্যান্ট, V কনস্ট্যান্ট, আর x স্কয়ার মানে কি এখানে I স্কয়ার। সিম্পল, তোমরা এগুলো পারো। তো আমরা করলাম, পরে এগুলোকে একটু যদি সাজায় লেখো, দেখো এটা না। তো এটা মানে কি আমাদের সেই কপাল লস বা ভেরিয়েবল লস। কপাল লস আর একটা নাম ভেরিয়েবল লস। কারণ কি? কারণ হচ্ছে কারেন্ট চেঞ্জ হলে এই লসটা চেঞ্জ হয়, কারেন্ট ভেরি করার সাথে সাথে লসটা ভেরি করে। হ্যাঁ, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট লস। যেন জেনারেটর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কন্ডিশন কি দাঁড়ালো, যে ভেরিয়েবল লস সমান কনস্ট্যান্ট লস। তোমরা এর আগেও ট্রান্সফরমার যেটা পড়ছো ওভাবে লিখলে হবে, যে কপার লস সমান কোর লস। কিন্তু আসলে শুধু কোর লস না, সাথে কোর লস বলতে আমরা বুঝি হচ্ছে হিস্টেসিস লস আর এডি কারেন্ট লস, কিন্তু সাথে কিন্তু ওই যে মেকানিক্যাল আরো যে লসগুলো হয় ওইগুলোকে আসলে মিলে কনস্ট্যান্ট লস বলে। আসলে মোর স্পেসিফিক যদি বলতে চাও কনস্ট্যান্ট লস বলতে হবে, আর জেনারেলি বললে ঠিক আছে কোর লস বললেই হবে। তো একই রকম মূলত, ওখানে হয়তো একভাবে করছো ডেরিভেশনটা, এখানে আরেকটু অন্যভাবে। একটু দেখবা, এবং এটা হচ্ছে তোমরা পাবা হচ্ছে বিএল থ্রেজার বই থেকে, এটা কিন্তু আমাদের রোজেনব্লাট বইয়ে এভাবে নাই। আরেকটা অঙ্ক দেখবো, এটা হচ্ছে দেখো থ্রেজার বই থেকে। এই অঙ্কটা আছে বিভিন্ন ধরনের এফিসিয়েন্সি ক্যালকুলেট করছে। তো আমরা একটু দেখি এখানে কি বলছে।
A shunt generator delivers 195 ampere at terminal. Potential difference of 250 ভোল্ট। বলছে কি সে হচ্ছে লোডে 195 অ্যাম্পিয়ার কারেন্ট দেয়, অর্থাৎ এই লোড কারেন্ট হচ্ছে, আমি বোঝানোর জন্য একটা ছবিও নিচ্ছি এখানে, এটা হচ্ছে 195, আর এখানে পটেনশিয়াল ডিফারেন্স মানে ভোল্টেজ কত, সহজ কথায় ভোল্টেজ হচ্ছে 200, লোডে 250 ভোল্ট পাচ্ছে। The armature resistance and shunt field resistance are 0.02 ohm and 50 ohm respectively. এই আর্মেচার রেজিস্ট্যান্স খুব কম, 0.02 ওহম, আর এই শান্ট ফিল্ডের যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 50 ওহম। জেনারেলি এখানে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স থাকে, তোমরা দেখছো, আমি তো নেট থেকে একটা ছবি নিয়ে নিয়েছি, এই জন্য এখানে নাই। ধরে নাও এই ফিল্ডের রেজিস্ট্যান্স হচ্ছে 50 ওহম। The iron and friction losses equals 950, অর্থাৎ 950। ওই যে আয়রন লস মানে কি কোর লস, আর ওই ফ্রিকশন লস মানে ওই কনস্ট্যান্ট লসগুলো, একটু আগে যে কনস্ট্যান্ট লসগুলো বললাম, ওই কনস্ট্যান্ট লসগুলো এখানে কত বলা আছে, 950 ওয়াট। এই তথ্যগুলো তোমাকে দেওয়া হয়েছে, তোমাকে অনেক কিছুই বের করতে হবে। প্রথমে বের করতে হবে ইএমএফ জেনারেটেড, কতটুকু ইএমএফ আর্মেচারে তৈরি হচ্ছে। তো দেখো এই জেনারেটরের টার্মিনাল ভোল্টেজ কত আমরা জানি, এই যে আমরা যদি এখানে যদি ভোল্ট মিটার মাপি সেটা কত ভোল্ট, 250 ভোল্ট। তার মানে এই যে জেনারেটরটা নিশ্চয়ই এই ভোল্টেজটা তৈরি করা লাগতেছে, সাথে আরেকটা এডিশনাল ভোল্টেজ তৈরি করা লাগতেছে, সেটা হচ্ছে কি এই আর্মেচারের একপাশে নিশ্চয়ই একটা স্মল ড্রপ হচ্ছে, অল্প, তাই না? আর্মেচারের একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সের একপাশে নিশ্চয়ই একটা ড্রপ হচ্ছে অল্প পরিমাণ, তো সে ড্রপটা আমাকেও বের করতে হবে। যদি বের করতে পারি তাহলে এই ভোল্টেজের সাথে ওই ড্রপটা যদি যোগ করে দিই আমরা জেনারেটেড ভোল্টেজ পাবো। অর্থাৎ আমরা জানি ই সমান হচ্ছে ভিটি, জেনারেটরের ক্ষেত্রে ই সমান কি ভিটি প্লাস আই এ আর এ। দেখো ভিটি আমাকে দেওয়া আছে 250, আর এ দেওয়া আছে 0.02, আই এটা বের করতে হবে। আইটা কি করে বের করব, আইটা বের করবো দেখি যে, দেখো মজার ব্যাপার, আইটা কি মূলত এই আইএল এবং আইএসএস এই দুটো যোগফল, তো আইএলও দিয়ে দেওয়া আছে, তো বলে দিছে কি 195 অ্যাম্পিয়ার কারেন্ট দেয়, আইএলও দিয়ে দেওয়া আছে। তোমাকে তার মানে কি বাধা আছে কি, শুধুমাত্র আইএসএস বের করতে হবে, ঠিক আছে? এখন এই শান্ট ফিল্ডের কারেন্ট কত আমরা সহজে বের করতে পারবো। দেখো এখানে যদি জেনারেটরটা 250 ভোল্ট দেয়, নিশ্চয়ই এখানেও 250 ভোল্ট দিচ্ছে, তাই না? প্যারালাল পাথে, তার মানে শান্ট ফিল্ডের এক কোষের ভোল্টেজ হচ্ছে 250 ভোল্ট, শান্ট ফিল্ডের এক কোষে রেজিস্ট্যান্স কত, 50 ওহম, শান্ট ফিল্ডের কারেন্ট কত, 250/50। দেখো শান্ট ফিল্ডের কারেন্ট কত, 250 ভোল্ট ভাগ 50 ওহম সমান সমান হচ্ছে 5 অ্যাম্পিয়ার। সো আমাদের আর্মেচার কারেন্ট কত হবে, আমাদের লোড কারেন্ট প্লাস শান্ট ফিল্ডের কারেন্ট আমরা যদি যোগ করি তাহলে আমরা আর্মেচার কারেন্ট পাবো 200, ঠিক আছে? তো এখন যদি আমরা 200 অ্যাম্পিয়ার পেয়ে যাই, আমরা সেখান থেকে আর্মেচারের ড্রপটা বের করতে পারবো, যে 200-র সাথে ওই যে আর্মেচার রেজিস্ট্যান্সটা গুণ দিলাম, এটা হলো 4 ভোল্ট। তো জেনারেটেড ইএমএফ কত হবে, এই যে ভিটি প্লাস আইআরএ, আমরা দেখব 254 ভোল্ট। সিম্পল, ঠিক আছে? অনেক তথ্য দেওয়া আছে, আমরা জাস্ট গুছিয়ে ক্যালকুলেট করলাম। এরপরে দেখো বিতে কি বলছে, কপার লস গুলো বের করতে বলছে। কপার লস এখানে কয়টা, সর্বোচ্চ কপার লস হয় 3টে, একটা হচ্ছে আর্মেচারের রেজিস্ট্যান্সের এক কোষে, একটা শান্ট ফিল্ডের এক কোষে, আর একটা হচ্ছে যদি সিরিজ ফিল্ড থাকে। তা আমাদের যেহেতু এটা শান্ট জেনারেটর, এখানে সিরিজ ফিল্ড থাকবে না, তার মানে এখানে কপার লস আমাকে বের করতে হবে কয়টা, একটা হচ্ছে আর্মেচারের এক কোষে অর্থাৎ আইএ স্কোয়ার আর এ,
আর একটা শান্ট ফিল্ডের একটা হচ্ছে আমরা বলতে পারি আইএসএস স্কোয়ার আরএসএস। বা অনেক সময় আমরা কি করি, এটার কারেন্টের সাথে এর ভোল্টেজটা গুণ করে দিই একই। দেখো আর্মেচার কপার লস তাহলে কি হবে, দেখো আইএ স্কোয়ার আর আইএ কত, আর্মেচার কারেন্ট 200, আমরা যে ক্যালকুলেট করে রাখছি, আর এ জানি আমরা পেয়ে গেলাম 800 ওয়াট। শান্ট কপার লস যেটা, অর্থাৎ এই যে শান্ট ফিল্ডের এখানে ভোল্টেজ আর কারেন্টের গুণফল দিয়ে করছে, তোমরা আইএস কারেন্ট স্কোয়ার আর এ মানে আই স্কোয়ার আর এ ফর্মুলা, আর এখানে আর এস এস হবে, তোমরা আই স্কোয়ার আর ফর্মুলা দিয়ে বের করলে হবে একই জিনিস। তো এখানে শান্ট ফিল্ডের ভোল্টেজ কত, 250 ভোল্ট, কারেন্ট 50, আমরা লস পেয়ে গেলাম 1250 ওয়াট। টোটাল কপার লস কত হবে, দুটো যোগফল, লস তো ডাইরেক্ট যোগ হয়, সে সিরিজে থাকুক আর শান্টে থাকুক, লোডটা ব্যাপার নেই। তো তাহলে আমাদের বিও কিন্তু হয়ে গেল খুব সহজে, যে কপার লস গুলোর যোগফল কত হলো, 2050 ওয়াট। এইবার সিতে কি বলছে, আউটপুট অফ দ্য প্রাইম, এটা মূলত মুভার হবে, হ্যাঁ, মোটর বলে না, প্রাইম মোটর বলে না, এটাকে বলতে হবে মুভার। এটা তোমাদের বইয়ে একটা টাইপও আছে, অর্থাৎ মিস্টেক আছে, টাইপিং মিস্টেক। মুভার, আউটপুট অফ দ্য প্রাইম মুভার, অর্থাৎ আমরা যেহেতু জেনারেটরের কথা বলতেছি, আউটপুট অফ দ্য প্রাইম মুভার মানে হচ্ছে মূলত জেনারেটর ইনপুট, কারণ এই প্রাইম মুভারের আউটপুটই যা, সেটা দিয়েই মূলত যে আমাদের আর্মেচারটাকে ঘোরানো হচ্ছে, জেনারেটর যে আর্মেচারটাকে ঘোরানো হচ্ছে। তাই যদি হয় প্রাইম মুভারের আউটপুট বলতে, এটা এরা একটু ঘুরিয়ে চেয়েছে যে প্রাইম মুভারের আউটপুট কত হবে, মূলত আমরা কি বের করব, আমরা বের করব হচ্ছে এই জেনারেটর ইনপুট। যদি ইনপুট বের করতে পারি, ওটাই বলে দিব হচ্ছে প্রাইম মুভারের আউটপুট। তাহলে ইনপুট কি হবে, দেখো ওই ইনপুট সমান আমরা জানি কি, আউটপুট প্লাস লসেস, তাই না? তা আমরা এই জেনারেটর জন্য একটু আউটপুট গুলো আগে, লস গুলো বের করে নিয়েছি। দেখো লস গুলো কি কি, এই কপার লস আর ওই যে আমাদের কনস্ট্যান্ট লস। তো কপার লস কিন্তু আমরা অলরেডি ক্যালকুলেট করে ফেলছি 2050 ওয়াট, আর এই যে এক্সট্রা লস বা যে আমাদের যে কনস্ট্যান্ট লস গুলো, সেগুলো হচ্ছে 950 ওয়াট, এটা বলা আছে। তাহলে টোটাল লসেস কত হবে, এই দুটো যোগফল 3000 ওয়াট। তাহলে আমরা লস গুলোর যোগফল পেয়ে গেছি 3000 ওয়াট। এখন আউটপুট কত, এটা এখন আমরা বের করি নাই। এই যে আউটপুট কত, খুব সহজ, এই লোডে ভোল্টেজ পাচ্ছে কত, 250 ভোল্ট, এই লোডের কারেন্ট কত নিচ্ছে, 195 অ্যাম্পিয়ার, তাহলে এই লোডের পাওয়ার কত নিচ্ছে, এই দুটোর গুণফল, দেখো আউটপুট হচ্ছে 250 ইন্টু 195, গুণ করলে এটা হবে। তাহলে আমাদের জেনারেটর ইনপুট কি হবে, তাহলে এই যে লোড যেটা নিচ্ছে প্লাস যতগুলো লস হচ্ছে, হ্যাঁ, তাহলে এইগুলো যদি যোগ করি তাহলে হচ্ছে 51750 ওয়াট। এটা হচ্ছে আমাদের জেনারেটর ইনপুট। সো আমরা উল্টিয়ে কি বলতে পারি, আউটপুট অফ দ্য প্রাইম মুভার কত, 51750। ঠিক আছে, আমরা তাহলে এভাবে ঘুরিয়ে লিখলাম যে প্রাইম মুভারের আউটপুট কত, 51750। মূলত এটা কি ইন্ডিকেট করতেছে, এটা ইন্ডিকেট করতেছে আমাদের জেনারেটর ইনপুট পাওয়ার। ভালো কথা। এরপরে দেখো ডিতে কি বলছে, ডিতে 3 ভাগ, দেখো 3টি এফিসিয়েন্সি বের করতে বলছে, কমার্শিয়াল এফিসিয়েন্সি, মেকানিক্যাল এফিসিয়েন্সি, ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি। একই জিনিস, এই 3টে জিনিস বের করবো আমরা। এটা বোঝানোর সুবিধার জন্য আমি একটু পাওয়ারফুলের মতো কিছু একটা করে আঁকাই, তোমাদের একটু দেখা যে আমাদের তাহলে জেনারেটরের ইনপুট কত, আমরা এটা বের করছি, সেটা কত, 51750 ওয়াট। আমি একটু লিখি যে আমাদের জেনারেটর ইনপুট হচ্ছে 51750 ওয়াট। এই পাওয়ারটা সে নিচ্ছে, মেকানিক্যাল পাওয়ারটা নিচ্ছে, তাই না? এটা কিন্তু মেকানিক্যাল পাওয়ার, এই পাওয়ারটা সে নিচ্ছে। ভালো কথা, এখান থেকে কিছু অংশ খেয়ে নিচ্ছে কে, ওই যে মেকানিক্যাল লস প্লাস আয়রন লস, যেটা অর্থাৎ কনস্ট্যান্ট লস গুলো, সেটা কত, 950
ওয়াট। ওয়াটটা লিখিনি, দেখ ওয়াট এখানে লিখে দিলাম। তাহলে দেখো ব্যাপারটা এরকম যে এত ওয়াট নিচ্ছে, সেখান থেকে ওই যে আয়রন লস বা ফ্রিকশন লসের জন্য এই ওয়াটটা আমাকে লস হয়ে যাচ্ছে। বাকি যে পাওয়ারটা সেটা ইলেকট্রিক্যাল পাওয়ার হিসেবে আমরা পাচ্ছি। তাহলে আমরা যদি এই দুটো পাওয়ারের বিয়োগ করি তাহলে কত হয় দেখো, এটা হচ্ছে 48,000, সরি 48 কেন, 48 না, এটা কত হবে, ক্লিয়ার করবো কিভাবে হবে, আচ্ছা এটা কাটি, এটা 51,750 থেকে 9, এটা হবে কত তাহলে 50,800, 50,000, দেখে 51,750 থেকে আমি যদি 950 বাদ দিই 50,800, এই পাওয়ারটা মূলত হচ্ছে আর্মেচারের যে উইন্ডিং এর অ্যাক্রোসে তৈরি মানে পাচ্ছে, বা এই পাওয়ারটা মূলত ইলেকট্রিক্যাল পাওয়ারে কনভার্ট হচ্ছে। আমি আবার বলি, এই পাওয়ারটা হচ্ছে মেকানিক্যাল পাওয়ার, সেখান থেকে এই যে কনস্ট্যান্ট লসগুলো বাদ হয়ে বাকি যে পাওয়ারটা থাকবে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট পাওয়ার, অর্থাৎ এইটুকু মেকানিক্যাল পাওয়ার ইলেকট্রিক্যাল পাওয়ারে কনভার্ট হচ্ছে। এই পাওয়ার থেকে যে ইলেকট্রিক্যাল পাওয়ার যেটা পাচ্ছি সেখান থেকে আবার কি হচ্ছে, কিছু ইলেকট্রিক্যাল লস হচ্ছে। কি কি, একটা হচ্ছে কোর লস, যে আমাদের যে আর্মেচারের কোর লস, সরি কপার লস, তারপরে শান্টফিল্ডের কপার লস, হ্যাঁ কিছু কপার লস হচ্ছে। তো সেই কপার লসগুলো কত, সেই কপার লসের যোগফল আমরা দেখেছি 2050। তো আমরা যদি এখান থেকে 2050 বাদ দিই তাহলে কত হয়, এই 2050 যদি এখান থেকে বাদ দিই তাহলে আমাদের এখানে থাকে কত, 50,000 থেকে 2000 48,750। দেখো এখানে এত কিছু যা পেয়েছি তাকে একটু আমি সংক্ষিপ্ত করে সাজালাম। আমাদের টোটাল ইনপুট পাওয়ার কত জেনারেটরের, 51,750 ওয়াট, সেখান থেকে কনস্ট্যান্ট লস কিছুটা নিয়ে নিচ্ছে, বাকি পাওয়ারটা ইলেকট্রিক্যাল পাওয়ারে কনভার্ট হচ্ছে। এই ইলেকট্রিক্যাল পাওয়ার থেকে কিছু অংশ আবার এই ফিল্ডকে ফিল্ডকে ড্রাইভ করার জন্য, আর্মেচারের রেজিস্ট্যান্সের ড্রপের জন্য, পাওয়ারের লসের জন্য ব্যয় হচ্ছে। বাকি পাওয়ারটা যেটা, এই পাওয়ারটা মূলত লোডে পাওয়া যাচ্ছে। খেয়াল করে দেখো, এই যে লোডের একটা হচ্ছে পাওয়ার কত ক্যালকুলেট করছিলাম, এই যে 48,750, এই যে 48,750। তো এখানে যে ঘটনাটা ঘটছে সেটাকে আমি এখানে লিখলাম। তো এখন কারণ কি লিখলাম কেন, এই ইফিসিয়েন্সি ক্যালকুলেট করতে আমাদের লাগবে। আমরা যখন মেকানিক আগে একটু এখানে একভাবে আসছে, কিন্তু আমরা আগে মেকানিক্যাল ইফিসিয়েন্সিটা বের করে নিই। ইটা এম, এম দিয়ে বোঝানো হচ্ছে মেকানিক্যাল ইফিসিয়েন্সি। তো এমটা সমান হচ্ছে, এটা দেখানো হচ্ছে যে মেকানিক্যাল পাওয়ার কতটুকু কনভার্ট হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ারে, অর্থাৎ এই পাওয়ারটা, আর ইনপুট মেকানিক্যাল পাওয়ার, এই পাওয়ারটা, এই দুটো পাওয়ারের রেশিও হচ্ছে মেকানিক্যাল ইফিসিয়েন্সি। আবার বলি মেকানিক্যাল পাওয়ার ইনপুট কত, এটা, আর এর এইটুকু হচ্ছে ইলেকট্রিক্যালে কনভার্ট হচ্ছে। তো মেকানিক্যাল ইফিসিয়েন্সি বের করবো হচ্ছে কতটুকু মেকানিক্যাল পাওয়ার ইলেকট্রিক্যালে কনভার্ট হচ্ছে, আর বাই হচ্ছে মেকানিক্যাল পাওয়ার কতটুকু দিয়েছে, এই রেশিও। এই জন্য দেখো এটা সমান 50,800 বাই হচ্ছে 51,750, আর রেশিও করলে আমরা জানি 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজে লেখা যায়, সেখান থেকে পেয়েছি 98.2%। ইলেকট্রিক্যাল ইফিসিয়েন্সি কিভাবে ক্যালকুলেট করব, এই যে ইলেকট্রিক্যাল পাওয়ারটুকু আমরা পেলাম এটার কতটুকু আসলে লোড পাচ্ছে, কতটুকু আসলে লোডে পাচ্ছে, অর্থাৎ ইলেকট্রিক্যাল পাওয়ার কতটুকু লোডে পাচ্ছে 48,750, এই যে, আর কতটুকু অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার সেটা হচ্ছে 50,800, এটা যোগফল 50,800, আমরা যদি যোগ করি এটা 50,800।
এই দুটো রেশিও হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার আর ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি। আর কমার্শিয়াল এফিসিয়েন্সি হচ্ছে কি, এটা হচ্ছে আমরা সচরাচর যেটা জানি, অর্থাৎ ফাইনাল আউটপুট বাই ইনপুট। অর্থাৎ কমার্শিয়াল এফিসিয়েন্সি বলতে বোঝায় অ্যাকচুয়ালি আমরা লোডে কত পাচ্ছি, 48,750, আর অ্যাকচুয়ালি আমরা কত দিচ্ছি, 51,750, এই দুটার রেশিও, এবং এটা করলো 94.2। অর্থাৎ আমরা সচরাচর এফিসিয়েন্সি বলতে যেটা বুঝি যে ফাইনাল আউটপুট কত পাচ্ছে, ভাগ হচ্ছে কি করি আমরা ইনপুট কত দিচ্ছি, সেটা মূলত এখানে নাম হচ্ছে কমার্শিয়াল এফিসিয়েন্সি। আর বাকি দুটো এফিসিয়েন্সি হচ্ছে কনভার্সন করতে গিয়ে আমাদের কনভার্সন এফিসিয়েন্সি বোঝাচ্ছে যে কতটুকু মেকানিক্যাল পাওয়ার, হোয়াট পার্সেন্টেজ অফ মেকানিক্যাল পাওয়ার ইজ কনভার্টেড টু ইলেকট্রিক্যাল পাওয়ার, সেটা হচ্ছে মেকানিক্যাল এফিসিয়েন্সি। আর হোয়াট পার্সেন্টেজ অফ ইলেকট্রিক্যাল পাওয়ার ইজ ডেলিভার্ড টু দ্য লোড। হ্যাঁ, ইলেকট্রিক্যাল পাওয়ার একটা তৈরি হচ্ছে, কিন্তু তার কতটুকু ডেলিভার হচ্ছে, সেই পার্সেন্টেজটা বোঝাচ্ছে হচ্ছে এখানে তোমার ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি। তো এটা সহজে বোঝানোর জন্য আমি জাস্ট এই ডায়াগ্রামটা ড্র করলাম। তোমরা এই অঙ্কটা বুঝছো কিনা বলো? কেউ কিছু না বুঝে থাকলে বলো না। বলো বলো। এই ইনপুটটা প্রাইম মুভারের ইনপুট না, এই ইনপুটটা লেখেনি এখানে, ইনপুট বলতে জেনারেটরের ইনপুট। এটা ইনপুটটা কার? জেনারেটরের ইনপুট। হ্যাঁ, আর প্রাইম মুভারের আউটপুট বলতে কি বোঝাচ্ছে, এই যে আর্মেচারের সাথে যে শ্যাফটটা থাকে, সেই শ্যাফটটা তুমি একটা মেকানিক্যাল ডিভাইস দিয়ে ঘুরাও না, সেটাকে আমরা বলি প্রাইম মুভার। এই প্রাইম মুভারের যে পাওয়ারটা দিচ্ছ সেটাই তো আর্মেচারের জেনারেটরের ইনপুট। জেনারেটর ইনপুট কি? মেকানিক্যাল পাওয়ার। এই মেকানিক্যাল পাওয়ারটা আমরা দিই কার মাধ্যমে? একটা প্রাইম মুভারের মাধ্যমে। অর্থাৎ আমরা যে আর্মেচারটা ঘুরাই যে পাওয়ারে, সেটাই মূলত জেনারেটরের জন্য ইনপুট পাওয়ার। তো এই জন্য এখানে যেটা ক্যালকুলেট করছি, এখানে ক্যালকুলেট করছি জেনারেটরের ইনপুট পাওয়ার, এবং এটাই আলটিমেটলি কি মিন করতেছে? প্রাইম মুভারের আউটপুট পাওয়ার। অর্থাৎ প্রাইম মুভারের আউটপুট পাওয়ার দিয়ে তো ঘোরাচ্ছ তুমি, প্রাইম মুভারটা যে ঘোরাচ্ছে তার মানে কি এটা তার আউটপুট পাওয়ার না? এই আউটপুট মানে না, যেটা হচ্ছে আমাদের এই জেনারেটরের আউটপুট। এই আউটপুট যেটা হচ্ছে মূলত আমরা দেখতেই পাচ্ছি না, যেটা ফিগারেই নাই, এটা হচ্ছে প্রাইম মুভারের আউটপুট। হুম, যেটা দিয়ে আমরা আমাদের আর্মেচারটাকে ঘোরাচ্ছি। স্যার ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সিটা আরেকবার একটু বোঝান। ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি হচ্ছে এই যে এই পাওয়ারটুকু কিন্তু ইলেকট্রিক্যাল পাওয়ারে কনভার্ট হচ্ছে, আর এইটুকু আছে তুমি লোডে দিচ্ছ। দেখো লোডে যেটা দিচ্ছি সেটাকে আমরা বলছি কার্যকরী পাওয়ার, কারণ ওটা দিয়ে আমার কোনো একটা কাজ চলতেছে, ওটা দিয়ে আমার হয়তো লাইট চলতেছে, ওটা দিয়ে অন্য কোনো ডিসি মোটর ঘুরতেছে। হ্যাঁ, তো তার মানে এটা আমরা এই পাওয়ারের এইটুকু ইনপুট নিয়ে আমরা এটা আউটপুট পাচ্ছি, এটুকু আমাদের লস হয়ে যাচ্ছে, এটুকু লস হয়ে যাচ্ছে। তো ইলেকট্রিক্যাল পাওয়ার এফিসিয়েন্সি বোঝাচ্ছে কতটুকু পাওয়ার তৈরি হয়েছে আর কতটুকু লোডে দিচ্ছে আমরা, লোড অ্যাকচুয়ালি পাচ্ছে, এই দুটা রেশিও। সিস্টেমে কতটুকু তৈরি হয়েছে 50,800 ওয়াট, কতটুকু লোডে পাচ্ছে 48,750 ওয়াট, এই দুটো রেশিওকে বলতেছে আমরা ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি। অর্থাৎ এই এফিসিয়েন্সিটা কমা বাড়া এটা ডিপেন্ড করতেছে কার উপর? এটাই কপার লসের উপর। কপার লস বেশি হলে এই এফিসিয়েন্সিটা কি হবে? দেখা গেলে একটু কমবে, এই লসের কারণে এফিসিয়েন্সিটা কমে যাচ্ছে। বুঝছো তুমি? জি স্যার।
আচ্ছা, আগায় আমরা যেহেতু আমাদের এমনি একটু সময় নষ্ট হয়েছে লোডশেডিং এর জন্য, তো এরপরে আমরা দেখি আমাদের পরের পড়ায় যাই। এটা নতুন একটা চ্যাপ্টার অ্যাকচুয়ালি, দেখি কতটুকু সময় হয়েছে। তো নিড ফর স্টার্টার, আমরা যখন একটা ডিসি মোটরকে স্টার্ট করি তখন কিন্তু আমরা শুধুমাত্র পাওয়ারটা অন করে দিই ক্ষান্ত ওখানে। আমরা যদি তাই করি দেখা গেল মোটরের ড্যামেজ হয়ে যাচ্ছে, অথবা মোটরের সাথে যে ওভারলোড ডিভাইসগুলো, অর্থাৎ যে যদি ফিউজ থাকে ফিউজ, বা যদি সার্কিট ব্রেকার থাকে সার্কিট ব্রেকার, এগুলো ট্রিপ করতেছে। কারণ কি? কারণ হচ্ছে একটা মোটরে যখন আমরা পাওয়ার দিই ঠিক সেই মুহূর্তে কিন্তু সে ঘোরা শুরু করে না। পাওয়ার ঠিক ওই অ্যাট টাইম টি ইকুয়াল টু 0 কল্পনা করো, একটা মোটরকে আমি জাস্ট স্টার্ট করলাম, মানে পাওয়ারটা দিলাম, ঠিক সেই মুহূর্তে কিন্তু সে ঘুরতেছে না, কারণ সে একটা মেকানিক্যাল, একটা আর্মেচার একটা মেকানিক্যাল ডিভাইস, তার ঘুরতে একটু সময় লাগে। তো যদি না ঘুরে তখন কি হয়? তাতে কোনো কাউন্টার ইএমএফ তৈরি হয় না। আমরা জানি যে মোটরে কাউন্টার ইএমএফ বা ব্যাক ইএমএফ তৈরি হয়, তাই না, যেহেতু আর্মেচারটা ঘোরে। তো যদি কাউন্টার ইএমএফ যদি তৈরি না হয় সেই মুহূর্তে, তখন আমাদের যে আর্মেচার কারেন্টের অবস্থা কি হবে? আমরা তো জানি যে আর্মেচার কারেন্টটা কমই হয় হচ্ছে ব্যাক ইএমএফ এর কারণে। আমরা একদিন বলছিলাম এসব নিয়ে, তাই না, যে এটা যদি আমাদের সাপ্লাই ভোল্টেজ হয় তাহলে এখান থেকে ব্যাক ইএমএফ যেটা তৈরি হয় সেটা বাদ হয়, যার কারণে আমাদের নেট ভোল্টেজটা কমে যায় এবং আর্মেচার কারেন্টটা কন্ট্রোলে থাকে। তো এখন আমরা যেই মুহূর্তে পাওয়ারটাকে অন করলাম সেই মুহূর্তে বলে কিছু নাই, তাহলে আমাদের এই কারেন্টটাকে লিমিট করার জন্য শুধুমাত্র কি আছে? আর এ আছে, আর্মেচার রেজিস্ট্যান্স। এবং এই রেজিস্ট্যান্সের ভ্যালু কেমন? খুব স্মল, জেনারেলি লেস দ্যান 1 ওহম। একটু আগে আমরা যে জেনারেটরটা দেখলাম সেখানে দেখছো আর্মেচার রেজিস্ট্যান্সের ভ্যালু কত? মাত্র 0.02 ওহম। তো ওটাকেই তো আমরা একটা মোটর হিসেবে কাজ করাতে পারি। তার মানে কি একটা জেনারেটর বা একটা মোটরের আর্মেচার রেজিস্ট্যান্সের ভ্যালু খুবই কম। তাহলে এটা যদি খুব কম হয় তাহলে কি হবে? এই কারেন্টটা আমাদের অনেক বেশি হবে, এই কারেন্ট উড বি ভেরি লার্জ, এবং এই কারেন্টটা টলারেট করতে আমাদের মোটর পারবে না। সো যদি প্রোটেকটিভ ডিভাইস থাকে তাহলে যে ফিউজ উড়ে যাবে বা সার্কিট ব্রেকার ট্রিপ করবে, না হলে কি হবে? মোটরটা ড্যামেজ হয়ে যেতে পারে। তো এই যে তার মানে এটা কখন হচ্ছে? যখন আমরা মোটরকে জাস্ট স্টার্ট করলাম সেই মুহূর্তে, যখন কোনো ব্যাক ইএমএফ তৈরি হয়ে পারেনি সেই মুহূর্তের কথা বলছি। কিন্তু আমরা যদি এমন করতে পারি যে মোটরটা যখন স্টার্ট করবে তখন আমরা যদি আর্মেচারের সাথে একটা এডিশনাল রেজিস্ট্যান্স যোগ করে দিতে পারি, যে আর্মেচারের যে রেজিস্ট্যান্স আছে ওটা তো আর চেঞ্জ করতে পারবো না, ওটাকে তো আর বাড়াতে পারবো না, কিন্তু তার সাথে একটা সিরিজে এডিশনাল একটা রেজিস্ট্যান্স যোগ করে দেবো। এবং এই রেজিস্ট্যান্সটা আমরা যখন আর্মেচারটা ফুল রান হতে থাকবে, অর্থাৎ ঘুরতে থাকবে আর্মেচারটা, তখন এই রেজিস্ট্যান্সটাকে বাদ দিয়ে দেব। কারণ ফুল রান হয়ে গেলে তখন কিন্তু তার থেকে ব্যাক ইএমএফ তৈরি হবে, তখন আমার ওই ডিভাইসটাকে প্রোটেক্ট করার জন্য, কারেন্টটাকে লিমিট করার জন্য আর এডিশনাল কিছুর প্রয়োজন নাই। শুধুমাত্র যখন আমরা স্টার্ট করব সেই সময় শুধুমাত্র আর্মেচারের সাথে একটা এডিশনাল রেজিস্ট্যান্স যোগ করে দিই। এই যে মেকানিজমটা বা এই যে প্রসেসটা বা এই যে অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আমরা এটা করি তাকে বলে স্টার্টার। স্টার্টার নাম থেকে বোঝা যাচ্ছে যে শুরু করায় দেয়, যে স্টার্টার। তো এটা কিন্তু আমাদের এই জন্য দরকার। আমি আবার তাহলে রিপিট করতেছি, যেহেতু আমাদের এটাই মূল থিম, যে একটা মোটরকে যখন আমরা পাওয়ার দিই সেই মুহূর্তে সেখানে কোনো ব্যাক ইএমএফ তৈরি হয় না, যেহেতু আর্মেচারটা এখনো ঘোরা শুরু করেনি। তো সেই মুহূর্তে আমাদের আর্মেচার কারেন্টটা অনেক হাই হয়ে যায়, এবং হাই হয়ে যাওয়ার কারণে আর্মেচারটা আমাদের সার্কিটটা নষ্ট হয়ে যেতে পারে, যে মোটরটা ড্যামেজ হয়ে যেতে পারে। তো এটাকে আমরা রোধ করার জন্য কি করব? যে মুহূর্তে আমরা পাওয়ারটা অন করব, অর্থাৎ আমরা বা পাওয়ারটা এমনভাবে দিব যেন
সেখানে আর্মেচারের সাথে একটা এডিশনাল রেজিস্ট্যান্স যোগ হয় এবং আস্তে আস্তে ওই রেজিস্ট্যান্সটা কমাতে থাকবে, কমায় আমরা যখন আর্মেচারটা ফুল স্পিডে রান করা শুরু করবে তখন আমরা ওই রেজিস্ট্যান্সটা বাদ দিয়ে দেবো। যে এই প্রসেসটাকে বলা হচ্ছে যে বা এই মেকানিজমটা বা এই অ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় স্টার্টার। হ্যাঁ, অর্থাৎ আলাদা একটা আমাদের সার্কিট ব্যবহার করা লাগে মোটরটাকে প্রপারলি স্টার্ট করার জন্য। তো দেখি স্টার্টারগুলো কেমন হয়, আমরা একটু দেখি। প্রথমে যে স্টার্টারটা নিয়ে পড়বো সেটা হচ্ছে 3 পয়েন্ট স্টার্টার। হ্যাঁ, তা স্টার্টারের বিভিন্ন জায়গায় কি কি আছে সেগুলো একটু দেখে আসে। এটা হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজ L1 লাইন। এটা কিছু না, এটা মূলত আমার কলমের দাগ আর কি বইয়ে, এটা কিছু না। এটা হচ্ছে সাপ্লাই ভোল্ট লাইন। এই যে আমাদের মোটর হচ্ছে এটা আর্মেচার, এটা হচ্ছে ফিল্ড, এটা সেই ভেরিয়েন্টের সাথে ভেরিয়েবল রেজিস্ট্যান্স। আর এই যে ডটেড ব্রোকেন লাইন দিয়ে যে বক্সটা, এটা মূলত সেই স্টার্টার। তো স্টার্টারের ভিতর কি কি থাকে সেটা একটু দেখি। এটাকে বলি আমরা আর্ম বাহু, হাত, আর্ম। এটা হচ্ছে আর্ম। হ্যাঁ, জেনারেলি এটা অফ পজিশনে থাকে। যখন মোটর অন করাতে হয় তখন এটাকে মেকানিক্যাল ওয়েতে অথবা অটোমেটিক কোনো ওয়েতে এটাকে আস্তে আস্তে এদিকে মুভ করাতে হয়। এটার কাজ হচ্ছে এই দেখে, এই জন্য অ্যারো চিহ্ন দেওয়া আছে। এবং এর সাথে স্প্রিং কানেক্টেড থাকে, যেটা দেখানো হয়নি। অর্থাৎ এটাকে যদি ছেড়ে দাও তাহলে এটা অফ পজিশনে চলে আসবে। অর্থাৎ এটাকে যদি তুমি হাত দিয়ে ঠেলতে নিয়ে যাও, কোনো প্রেসার দিয়ে রাখো, তাহলে এখানে থাকবে। বাট এটা যদি ছেড়ে দাও, এটা যেহেতু স্প্রিং কানেক্টেড, এটা অটোমেটিক্যালি অফ পজিশনে চলে আসবে। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে সেই সিরিজ রেজিস্ট্যান্স যেটাকে আমরা যোগ করতে চাই। এবং এটা আমরা কি এখানে বিভিন্ন পয়েন্ট আছে যাতে আমরা চাইলে রেজিস্ট্যান্সটা কম বেশি করতে পারি, রেজিস্ট্যান্স চাইলে বাদ দিতে পারি, কারণ আমাদের ধীরে ধীরে রেজিস্ট্যান্সটাকে বাদ দিতে হয়, যার জন্য বিভিন্ন পয়েন্ট করা আছে। হ্যাঁ, এটাকে কি বলে? ইলেকট্রোম্যাগনেট। একটা ইলেকট্রোম্যাগনেটের কাজ কি? তার মধ্যে যে যখন কারেন্ট ফ্লো হবে সে এনার্জাইজড হবে এবং এটা একটা ম্যাগনেটের মতো কাজ করবে। তো এটা মূলত এই আর্মটাকে ধরে রাখার জন্য ব্যবহার করা হয়। এটার কাজ হচ্ছে মূলত এই আর্মটাকে এই জায়গায় আটকে রাখা। হ্যাঁ, এর জন্য ব্যবহার করা হয়। এবার খেয়াল করো সার্কিটটাকে কিভাবে সাজানো হয়েছে। তো এই একটা তার দিয়ে দেখো, এখান থেকে একটা তার দিয়ে সিরিজে এই যে আমাদের ইলেকট্রোম্যাগনেটের সাথে আমাদের ফিল্ডের সার্কিটটা কানেক্ট করা আছে। আরেকটা দেখো, এই যে রেজিস্ট্যান্সটা আমাদের এই দিক দিয়ে দেখো, এই আমাদের আর্মেচারের সাথে একটা সিরিজ রেজিস্ট্যান্স কানেক্ট করা। তো কিভাবে কাজ করে একটু দেখি। এখন এতক্ষণ আজকে কোনটার কি কাজ একটু বললাম আর কি, এখন বলবো কিভাবে কাজ করে আর কি। তো যখন তুমি মোটরটাকে অন করতে চাও, রান করতে চাও, তখন কি করবা? তোমাকে যেটা করতে হবে, কোনো একটা মনে করো হাত দিয়েই তুমি চাইলে করতে পারো, অথবা অটোমেটিক কোনো সিস্টেম দিয়ে তুমি প্রথমে এটাকে, এই আর্মটাকে এদিকে মুভ করাবে, জাস্ট এখানে আছে হ্যাঁ, এই আর্মটাকে শিফট করে এখানে, যেহেতু স্প্রিং কানেক্টেড তুমি টানতে পারবা এইদিকে, ইচ্ছে মতো এদিকে ঠেলে এখানে কানেক্ট। তখন কি হলো দেখো, এই যে লাইন ভোল্টেজটা দেখো, এই যে আর্ম হয়ে যেহেতু শর্ট পাথ ক্রিয়েট করতেছে, আর্ম হয়ে এই ফুল রেজিস্ট্যান্স হয়ে এই আর্মেচারে অ্যাক্সেস পাচ্ছে। তার মানে আর্মেচারটা বা আমাদের মোটরটা অন হয়ে গেল, এবং সাপ্লাই পাওয়া মানে কি, সে অন হয়ে গেল। এবং অন হয়ে যাওয়ার সাথে সাথে একটা জিনিস কি খেয়াল করলাম, এই যে ফুল যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা কিন্তু আমাদের আর্মেচারের সাথে যোগ হয়ে গেছে সিরিজ। যোগ হয়ে যাতে কি হবে, এখানে যে ইনিশিয়ালি যে হাই কারেন্টটা সেটাকে লিমিট করে দিবে এই রেজিস্ট্যান্সটা। অর্থাৎ এই রেজিস্ট্যান্সের ভ্যালু আন্দাজে নেওয়া যাবে না, এই ভ্যালুগুলো এমন হতে হবে যেন আমাদের সেই কারেন্ট ফ্লোকে লিমিট করতে পারে। হ্যাঁ, এগুলো পরে আমরা ক্যালকুলেট করবো যে কেমন হয়।
এরপরে মনে করো এদিকে কি হচ্ছে, এই দিকে কি হচ্ছে, আমাদের তো ফিল্ডও লাগবে। তুমি যখন এখানে কানেক্ট করতেছো তখন দেখো এখান থেকে আরেকটা পাথ, এই যে লাইন থেকে আরেকটা পাথ হয়ে এইদিকে হয়ে এই ইলেকট্রোম্যাগনেট হয়ে ফিল্ডের মধ্য দিয়ে কিন্তু আরেকটা কারেন্ট ফ্লো হচ্ছে। ঠিক আছে, আমাদের লাইন 1 থেকে ইলেকট্রোম্যাগনেট হয়ে ফিল্ডে কারেন্ট ফ্লো হচ্ছে। সো ফিল্ডে ফ্লাক্স তৈরি হচ্ছে, কোনো সমস্যা নেই। সাথে সাথে কি হচ্ছে, এর মধ্য দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে এটাও কি এনার্জাইজড হচ্ছে, এটা ম্যাগনেটিক প্রপার্টি তৈরি হচ্ছে। এইবার মনে করো তুমি এটাকে এদিকে শিফট করে দিলে, আরেকটু শিফট করে দিলে। কেন শিফট করব, যেহেতু আমাদের এই পজিশনে যখন আমি আর্মটাকে এই পজিশনে যখন রেখে দিলাম তখন কিন্তু অলরেডি ফ্লাক্স তৈরি হচ্ছে, মোটরও ভোল্টেজ পাচ্ছে, মোটরটা কি হবে, রান হওয়া শুরু করবে। তো যে রান হওয়া শুরু করলো তখন তার মানে কি, তাতে যদি কিছু স্পিড থাকে সেখানে নিশ্চয়ই কিছু ব্যাক ইএমএফ তৈরি হচ্ছে। ব্যাক ইএমএফ তৈরি হলে কি হবে, কারেন্টটা লিমিট হয়ে যাচ্ছে। আমরা কারেন্টটাকে একটু আগে লিমিট করতেছিলাম কি দিয়ে, রেজিস্ট্যান্স দিয়ে। এখন ব্যাক ইএমএফ নিজেই কিন্তু কিছু কারেন্টটা, এই যে আমরা যদি আর্মেচার কারেন্টের ফর্মুলাটা আবার লিখি, ইনিশিয়ালি ছিল না, আমরা আর এটার সাথে একটা এডিশনাল রেজিস্ট্যান্স যোগ করে আমরা কারেন্টটাকে লিমিট করছি। এখন যদি কিছুটা তৈরি হয়ে যায়, আমরা এই আর কিছুটা বাদ দিতে পারি কিনা, কারণ এই কিছু তৈরি হওয়ার অর্থ কি, যে আমাদের এই টার্মটা কমে গেল, তাহলে আরটা যদি একটু কমায় দিই তাও কি আমাদের কারেন্টটা কিন্তু লিমিটের ভিতর থাকবে। কথা বোঝা গেছে কিনা, যে যখন কিছুটা তৈরি হবে তখন কিন্তু কিছুটা আর আমরা দিতে পারবো, তাহলে দেখো রেশিওটা আগের জায়গায় থাকবে। এই কারণে দেখো যেহেতু কিছুটা তৈরি হয়ে যাচ্ছে, ঠিক এই জন্য আমরা ঠিক পরের স্টেপে চলে যাব, অর্থাৎ এখানে দিয়ে দেবো। এখানে দিলে কি হয় দেখো, এখন কিন্তু আমি যদি এটাকে এখানে দিই, এখন কিন্তু আর্মেচারের সাথে যে রেজিস্ট্যান্সটা সেটা কিন্তু কমে গেল। একটু আগে দেখো এখান থেকে এই পুরো রেজিস্ট্যান্সটুকু পাচ্ছিল, এখন পাবে শুধুমাত্র এই তিনটে অংশ, এই অংশটুকু। হ্যাঁ, আর এইদিকে কি হচ্ছে দেখো, এই বাকি যে রেজিস্ট্যান্সটা মূলত আমাদের এই শান্ট ফিল্ডে, সরি ওই যে আমাদের ফিল্ডের সাথে, হ্যাঁ শান্ট ফিল্ডের সাথে যোগ হয়ে যাচ্ছে। অ্যারেঞ্জমেন্টটা এমন যে বাকি রেজিস্ট্যান্সটা আমাদের শান্ট ফিল্ডের সাথে যোগ হচ্ছে আর আর্মেচারের সাথে থেকে বাদ চলে যাচ্ছে। ঠিক আছে, তো তোমরা বলতে পারো স্যার এই ফিল্ডের সাথে রেজিস্ট্যান্সটা যোগ হয়ে যাচ্ছে, তার এর কোনো ক্ষতি হবে না? হ্যাঁ, এটা এই রেজিস্ট্যান্সটা এমনি অনেক বেশি, এর সাথে এই রেজিস্ট্যান্স যোগ হলে খুব বেশি পার্থক্য হয় না। তারপরেও তোমরা অনেক সময় কি করা হয়, এই যে রেজিস্ট্যান্সটা এখানে যেটা, সেটাকে মিনিমামে রাখা হয়, যাতে এই অতিরিক্ত রেজিস্ট্যান্সটা এখানে এসে কোনো ইফেক্ট না ফেলতে পারে। ঠিক আছে, এটাকে মিনিমামে রাখতে হয়, তাহলে সুবিধা হয়। তো ভালো কথা। এরপরে যখন এখানে দিলা তখন কি হচ্ছে, মোটর তো কিন্তু ঘুরতেছে, মোটরটা থেমে নেয়, মোটর ঘুরতেছে। প্রথমে একটা দেখা গেল মোটরটা চলবে হয়তো 1200 আরপিএম এ, প্রথমে হচ্ছে যখন এখানে দিছো, এখান থেকে এখানে গেছো, সে তখন হয়তো 200 আরপিএম এ চলে আসছে, তারপর আরো স্পিড বাড়িয়ে গেছে। হ্যাঁ, ভোল্টেজ যেহেতু পাচ্ছে স্পিড বাড়তে থাকবে, সেট স্পিডে যেতে থাকবে। তো স্পিড যদি আরো বাড়ে তখন কি হবে, সেখানে আরো বেশি ব্যাক ইএমএফ তৈরি হবে, তো আরো কিছুটা আমরা রেজিস্ট্যান্স কাট করতে পারবো, এবারে আবার কিছু রেজিস্ট্যান্স কাট করতে পারবো। এইভাবে যে রেজিস্ট্যান্স মানে মোটরটা ফুল স্পিডে রান করা শুরু করবে তখন আমরা এই পয়েন্টে নিয়ে আসবো। হ্যাঁ, এই পয়েন্টে নিয়ে আসলে কি হবে, এই পয়েন্টে এসে আর্মেচারের সাথে আর নতুন কোনো রেজিস্ট্যান্স নাই, সব রেজিস্ট্যান্সই কিন্তু এখান থেকে আমাদের এই ফিল্ডের অ্যাক্রসে যোগ হয়ে গেছে। হ্যাঁ, তো মেইনলি হচ্ছে আর্মেচারের অ্যাক্রসে কোনো আর রেজিস্ট্যান্স থাকবে না, এডিশনাল কোনো রেজিস্ট্যান্স আর্মেচারের সাথে থাকবে না। তো যার কারণে আর্মেচারটা অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে রান করছি, আমরা তো অরিজিনালি চাই না যে আর্মেচারের সাথে কোনো রেজিস্ট্যান্স থাকুক, তো অ্যাজ ইউজুয়াল রান করতে থাকবে। এবং যেহেতু সে ফুল স্পিডে আছে, সো সে পর্যাপ্ত পরিমাণ ব্যাক ইএমএফ তৈরি করবে এবং কারেন্টটাও, আর্মেচার কারেন্টটাও লিমিটে থাকবে। এবং অপরদিকে যেটা হচ্ছিল, যে আমি আবার বলি যে এই রেজিস্ট্যান্সটা আস্তে আস্তে
এখানে অ্যাড হয়ে যাচ্ছে, কিন্তু তাতে কোনো খুব একটা আসবে না, কারণ এই রেজিস্ট্যান্সের ভ্যালু এর তুলনায় অনেক কম। এই রেজিস্ট্যান্সের তুলনায় ফিল্ড সার্কিটের রেজিস্ট্যান্স একটু বেশি হয়। একটু আগে দেখছো ফিল্ড সার্কিটের রেজিস্ট্যান্স ছিল 50 ওহম, একটু আগে যে প্রবলেমটা করলো। হ্যাঁ, তো আর্মেচার রেজিস্ট্যান্স এসে ফিল্ড সার্কিটের রেজিস্ট্যান্সটা একটু বেশি হয়, যার কারণে এখানে খুব বেশি ইফেক্ট ফেলবে না। তো এই ওয়েতে, এবং ফাইনালি দেখো এটাকে যখন আমরা এখানে নিয়ে আসলাম, তখন আমরা কি এখানে হাত দিয়ে ধরে রাখবো? সবসময় ধরে রাখার প্রয়োজন হয় না, কারণ এই যে তুমি এটার মধ্য দিয়ে যেহেতু কারেন্ট ফ্লো হচ্ছে, হ্যাঁ, এখানে প্রচুর এনার্জি তৈরি হবে, এটা ম্যাগনেটাইজ হয়ে যাবে, এবং এই আর্মটাকে সে কি করে রাখবে? হোল্ড করে রাখবে। এটা তুমি কোনো একটা মেকানিজম দিয়ে এখানে মুভ করায় দিলে, কিন্তু তারপরে এটাকে সবসময় যে হোল্ড করে রাখতে হবে হাত দিয়ে বা অন্য কোনো এক্সটার্নাল সার্কিটের দরকার নেই, কারণ এই ইলেকট্রোম্যাগনেটটা এই আর্মটাকে হোল্ড করে রাখে, এই পজিশনে ফিক্সড করে রাখে। সো আমাদের মোটরটা স্মুথলি রান হতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, কথা কি বোঝা গেছে? তাহলে যে আমরা 3 পয়েন্ট স্টার্টার নামটা কেন একটু বলে নিই, এই জন্য দেখো এই যে আমাদের স্টার্টার এই বক্সের সাথে দেখো এক্সটার্নাল আমাদের মোটর সার্কিটের 3 জায়গায় কানেকশন আছে। একটা হচ্ছে এই জায়গায়, বক্স থেকে দেখো 3টে তার বের হয়েছে, একটা এই আর একটা, আর কোনো কানেকশন নেই। এই জন্য এর নাম দিয়েছে 3 পয়েন্ট স্টার্টার, 3 জায়গায় কানেকশন হবে, 3 কানেকশন। ঠিক আছে, তাহলে কি হলো, আমাদের এই যে লাইন ভোল্টেজটাকে আমরা কি করব না, ডাইরেক্টলি আমাদের আর্মেচারে অ্যাক্সেসে দিব না, আমরা কি দিব, ধাপে ধাপে আমরা প্রথমে হাইয়েস্ট যে রেজিস্ট্যান্সটা এটা দিয়ে দিব, তারপর আমরা আস্তে আস্তে এদিকে শিফট হতে থাকবো, এবং এখানে আসলে এই আমাদের ইলেকট্রোম্যাগনেটটা এটাকে হোল্ড করে রাখবে। ঠিক আছে, বুঝছো কিনা বলো? এটা বুঝলে কাজ শেষ, বাকি যা আমাদের এই থিমের উপরে। তো দেখো এই 3 পয়েন্ট প্রশ্ন থাকলে বলবো, আমি পড়াতে লাগি। এই 3 পয়েন্ট স্টার্টারের আরেকটা বেনিফিট হচ্ছে এটা ওপেন ফিল্ড সার্কিটের প্রোটেকশন দেয়। আমরা জানি যে একটা মোটরের ফিল্ড সার্কিট ওপেন করতে হয় না রান অবস্থায়। কেন? ওপেন করলে কি সমস্যা? তাহলে ফিল্ড ফ্লাক্স 0 হয়ে যাবে, মোটরটা স্পিড টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে, এবং মোটরটা ড্যামেজ হয়ে যেতে পারে, তাই না? আমরা পড়ছি মোটর করতে গিয়ে। তো এইটা কিন্তু এই স্টার্টারের কাজ তো মেইনলি স্টার্ট করায় দেওয়া, কারেন্টটাকে লিমিট করা। তার সাথে সাথে এডিশনাল একটা বেনিফিট দেয়, সেটা কি, যে ওপেন ফিল্ড সার্কিট যদি কোনোভাবে হয়ে যায়, তোমাদের কোনো এক বন্ধু মনে করে এখান থেকে একটা তার খুঁড়ে ফেললো, বা এখান থেকে F1 বা F2, হ্যাঁ, দুষ্টুমি করে, সাথে সাথে কি হবে দেখো, খেয়াল করো, এই যে ফিল্ড সার্কিট যদি এটা খুলে যায়, তাহলে এই পাথে দেখো, এই পাথে তো কোনো কারেন্ট ফ্লো হবে, তাই না? কারেন্ট যদি ফ্লো না হয়, তাহলে কি এই যে আমাদের ইলেকট্রোম্যাগনেটটা এটা কি ডি এনার্জাইজড হবে, তাই না? তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো না হলে তো স্যার ম্যাগনেটিক প্রপার্টি দেখাবে না। ডি এনার্জাইজড হওয়া মানে কি, সেই আর্মটাকে যে হোল্ড করে রাখতেছিল, এটা একটা লোহাকে তো একটা ম্যাগনেট অ্যাট্রাক্ট করে রাখে, তাই না? লোহার সাথে ম্যাগনেট লেগে থাকে, কিন্তু এটা যদি ম্যাগনেটই না থাকে, তখন কি হবে, এটা ছেড়ে দিবে। ছেড়ে দিলে কি, এটা অটোমেটিক যেহেতু স্প্রিং লাগানো থাকে, এটা অটোমেটিক্যালি কোথায় চলে আসবে, অফ পজিশনে চলে আসবে। তো কোনো কারণে তাহলে ফিল্ড সার্কিটটা যদি ওপেন হয়ে যায়, এটা ডি এনার্জাইজড হয়ে যাবে, এবং সে যে নর্মাল অবস্থায় যে আমাদের আর্মটাকে ধরে রাখতেছিল, সেটা ছেড়ে দিবে, এটা অফ হয়ে যাবে। তার মানে কি, এটা অফ হয়ে যাওয়ার মানে কি, এখানে আর কোনো ভোল্টেজ পাবে না, মোটরটাও অফ হয়ে গেল। তো যার কারণে আমরা এটা একটা এক্সট্রা বেনিফিট পাচ্ছি, যে এই ধরনের সার্কিটে ওপেন ফিল্ড সার্কিটের প্রোটেকশন দেয়। ফিল্ড সার্কিট ওপেন হলে সাথে সাথে মোটরটাকে অফ করে দেয়। কিন্তু ডিসঅ্যাডভান্টেজও আছে। সেটা কি জিনিস, আমরা সচরাচর মোটরের স্পিড কন্ট্রোল করে থাকি। তো স্পিড, মনে করো আমি স্পিডটা বাড়াবো, এই মোটরের স্পিড বাড়াবো। স্পিড বাড়াতে গেলে আমাকে কি করতে হবে, এই ফিল্ড ফ্লাক্স কমাতে হবে, তাই না? স্পিড বাড়াতে গেলে ফ্লাক্স কমাতে হয়। ফ্লাক্স কমাতে গেলে কি করতে হবে, এই সার্কিটের কারেন্ট কমাতে হবে। কারেন্ট কমাতে গেলে কি করতে হবে, এই রেজিস্ট্যান্সটাকে বাড়াইতে হবে। তো এই রেজিস্ট্যান্স মনে করো বাড়াইলাম, এর কারেন্টটাও কমে গেল,
এই কারেন্ট কমে যাওয়ার সাথে সাথে কি হয়ে যায়, এটাও কিন্তু উইক হয়ে যায়, ঠিক কি না? কারণ এই পাথের যদি কারেন্ট, এটা তো সিরিজে আছে এই ফিল্ডের সাথে, এই পাথের কারেন্টটা যদি কমে যায় আলটিমেটলি এই পারপাস তোমার ষাট বসছে, স্পিড তো বাড়তেছে, আর সাথে সাথে কি হয়ে যাচ্ছে, এ উইক হয়ে যাচ্ছে। তার মানে এই যে এটাকে ধরে রাখতেছে, এটা উইকলি ধরে রাখতেছে। এখন কোনো কারণে যদি লাইন ভোল্টেজের একটু ভেরিয়েশন আসে, তখন দেখা গেল যেহেতু লাইন ভোল্টেজ আগে যা ছিল তার চেয়ে যদি একটু কম চলে আসে, দেখা গেল এটা আরো উইক হয়ে গেল, এ কি করলো, ছেড়ে দিল, এ আর ধরে রাখতে পারতেছে না, আর্মটাকে ছেড়ে দিচ্ছে। এই জন্য অনেক সময় হয় কি, স্পিড কন্ট্রোলের ক্ষেত্রে 3 পয়েন্ট স্টার্টার একটা লিমিটেশন আছে, সেটা কি, যে আনশিডিউলড স্টপেজ অফ দ্য মোটর, যে মোটরটা দেখা গেল তুমি চাচ্ছ না, তুমি হয়তো এমন ভাবে এই রেজিস্ট্যান্সটা কমাইছো যে এটা তাও স্টিল ধরে রাখছে, বাট আমরা জানি লাইন ভোল্টেজটা আমাদের ফ্লাকচুয়েট করে। আমরা যে ভোল্টমিটারের দিয়ে কখনো যদি বোর্ড, কোনো একটা বোর্ডের ভোল্টেজ মাপি, দেখবা যে ভোল্টেজটা একটু ফ্লাকচুয়েট করে। তো দেখা গেল কোনো কারণে একটু কমে গেল, এত উইক হয়ে গেল যে ছেড়ে দিল। তো এই জন্য আনশিডিউল, অর্থাৎ আমরা চাই না, তারপরে এরকম স্টপেজ হয়ে যেতে পারে, যার কারণে এই যে 3 পয়েন্ট স্টার্টারটা তুলনামূলকভাবে আনপপুলার। হ্যাঁ, এটা অত পপুলার না। তার মানে পপুলার না মানে কি, একটা ঝামেলা আছে তাই না, যে আমাদের আরো স্টার্টার করতে হবে। তো আমরা এরপরে যে স্টার্টারটা দেখবো, এটার নাম হচ্ছে 4 পয়েন্ট স্টার্টার। নাম থেকে বোঝা যাচ্ছে এখানে যে 4টা পয়েন্ট থাকবে। আচ্ছা আমার হ্যাঁ বলো, কেউ কিছু বলবা? আচ্ছা, তো 4টা পয়েন্ট থাকবে, এই যে 1টা 2টা, এই যে 3টা 4টা, দেখে এই বক্সের সাথে 4টা কানেকশন। তা আগেরটার এটার ওয়ার্কিং প্রিন্সিপাল একই রকম, কোনো পার্থক্য নেই, পার্থক্য শুধু এই জায়গাটা, আগেরটাই দেখো এইখানে একটু কানেকশনের পার্থক্য, এই জায়গাটা যদি খেয়াল করো, আগে ছিল কি, এই ইলেকট্রোম্যাগনেটটা আমাদের এই যে ফিল্ডের সাথে সিরিজে ছিল, এখন প্যারালালে আছে, আর কোনো পার্থক্য না। দেখো এখানে যে, অর্থাৎ এখন টোটাল প্যারালাল সার্কিট 3টা, একটা হচ্ছে এই দিক দিয়ে যদি আমরা দেখি, অর্থাৎ আমাদের এই যে আমাদের ইটা ম্যাগনেটটা এখন ডাইরেক্ট লাইন দিয়ে এনার্জাইজ হচ্ছে, কারোর সাথে সিরিজ ট্রিজের ঝামেলায় নেই। আর একটা প্যারালাল পাথ কোথায়, এই হয়ে এই যে মোটর ফিল্ডটা, আর একটা আমাদের কই আর্মেচার, 3টা। যারা দেখো এটা এতক্ষণ সিরিজে ছিল, আর 4 পয়েন্টে প্যারালালে করা হয়েছে। প্যারালালে করলে কি সুবিধা, ওই যে যে 4 পয়েন্ট, ওই যে আগেরটা যে ডিসঅ্যাডভান্টেজটা ছিল, যে এখানে যদি আমি এই পাথের কারেন্টটা যদি আমি কমায় দিচ্ছিলাম, তখন এটা ডিএনার্জাইজ হয়ে যাচ্ছিল, উইক হয়ে যাচ্ছিল, কিন্তু এখন তো নিজে এসে দেখো লাইনের সাথে ডিরেক্টলি কানেক্ট। তো এখানে যদি কিছু করো, তার ইফেক্ট কিন্তু এখানে নাই। হ্যাঁ, এটা আলাদা পাথ হয়ে গেছে। তো তাই এই কানেকশনটা আমাদের কি লাভ হচ্ছে, যে এখানে যদি স্পিড কন্ট্রোলের জন্য এখন এই পাথের কারেন্টটা কমও করো, তাও আমাদের এটা ডিএনার্জাইজ হবে না। অপারেশন কিন্তু একই রকম, অপারেশন আর নতুন করে কিছু নেই, একই একই স্টাইলে। ঠিক আছে, এটা নো ভোল্টেজ প্রোটেকশন দেয়, সেটা কি জিনিস আসলে, এটা একটা সিলি জিনিস। হ্যাঁ, সিম্পল জিনিস। নো ভোল্টেজ প্রোটেকশন হচ্ছে আমাদের যদি লাইন ভোল্টেজ না থাকে, পাওয়ারটা চলে গেছে, আমরা চাই যেন মোটরের, সরি আমাদের, আমরা চাই যেন এই আর্মটা এই অফ পজিশনে চলে আসে। আমি আবার রিপিট করতেছি, যদি কোনো কারণে মনে করো সুন্দর এই আর্মটা তো রানিং অবস্থায়, এই আর্মটা কোথায় থাকে, এখানে থাকে, ঠিক কিনা? মোটর যখন রান করে আর্মটা এখানে থাকে, এই যে এটা হোল্ড করে রাখে। হ্যাঁ, তো আমরা চাই কোনো কারণে পাওয়ার চলে গেছে, বা পাওয়ারটা ভোল্টেজ লেভেলটা অনেক কমে গেছে, আমরা কিন্তু চাই যে এই আর্মটা অফ পজিশনে চলে আসে। কেন চাই? কারণ তা যদি না হয়, এটা যদি বাই চান্স হোল্ড করে রাখে, তুমি মনে করো ইচ্ছে করে তুমি না ঠেসে ধরে রাখো, হ্যাঁ, তখন কি হবে, এই যখনই পাওয়ার চলে আসবে, তখন কিন্তু দেখো এই পাওয়ারটা ডিরেক্টলি তখন আর্মেচারে অ্যাক্সেস চলে আসবে। অর্থাৎ এই যে পাওয়ার আসার সাথে সাথে কিন্তু এই যে রেজিস্ট্যান্সটা সে আর পাবে না, যেহেতু তুমি এখানে হোল্ড করে রাখছো। তার মানে আমাদের যে লাউ সেই করলো, এই মোটরটা কি হয়ে যেতে হবে, ড্যামেজ হয়ে যেতে হবে। তো এই জন্য পাওয়ার চলে গেলে অবশ্যই আমাদের আর্মটাকে
অফ পজিশনে নিয়ে যেতে হবে। তো স্বাভাবিক, যেহেতু দেখো এই আমাদের যে ইলেকট্রোম্যাগনেটটা এটা ডিরেক্টলি কি হচ্ছে, এই লাইন দিয়ে এনার্জাইজড হচ্ছে, লাইন ভোল্টেজ দিয়ে। তো লাইন ভোল্টেজ যদি চলেই যায়, এটা সাথে সাথে কি হয়ে যাবে, খুব সহজে ডি এনার্জাইজ হয়ে যাবে এবং কি হবে, এটাকে ছেড়ে দিবে, এটা অটোমেটিক্যালি অফ পজিশনে চলে যাবে। মানে এটা সিম্পল জিনিস, যে এটা পাওয়ার না থাকলে এটা কি হবে, ছেড়ে দিবে, এটা অফ পজিশনে চলে যাবে। সো আমাদের ওই যে নো ভোল্টেজ প্রোটেকশন, অর্থাৎ ভোল্টেজ না থাকলে এটা অফ পজিশনে চলে আসবে এবং আমাদের মোটরটা ফার্দার যখন লাইন ভোল্টেজ আসবে তখন মোটরটা ড্যামেজ হবে না, মোটরটা প্রোটেক্টেড থাকবে। আবার এই শুরু থেকে শুরু করতে হবে, ঠিক আছে? এটা তো এরপরে দেখো, আজকে আমাদের একটু একটু সময় বেশি লাগবে, তাই না? লাস্ট ক্লাস আর টাইম যেহেতু আমাদের 10 মিনিট লস হয়েছে, দেখি কত দূর যায়, আর বেশি কিছু নাই অ্যাকচুয়ালি। তো ডিটারমাইনিং দ্য রেজিস্ট্যান্স স্টেপস, তাই না? কিভাবে, ওই যে আমরা বললাম যে এই যে রেজিস্ট্যান্স গুলা, একটু আগে যে রেজিস্ট্যান্স গুলো দেখছো যা আঁকাইছি আমি, তো ওই যে রেজিস্ট্যান্স গুলা, ওই সিরিজ রেজিস্ট্যান্স, এই যে এইগুলো যে বিভিন্ন স্টেপ, হ্যাঁ, এই যে একটা বিভিন্ন স্টেপের এই রেজিস্ট্যান্স গুলাকে আন্দাজে দিব, মোটেও না। কারণ এই রেজিস্ট্যান্সের হচ্ছে আমাদের ভরসা যে আমাদের মোটরটাকে সে সেভ করবে। তো ওই রেজিস্ট্যান্স কিভাবে ডিজাইন করতে হয়, তার নিয়ম হচ্ছে, ডিজাইনের শুরুতে একটা যেটা বলা দরকার সেটা হচ্ছে আমরা সর্বোচ্চ আর্মেচারে কতটুকু ভোল্টেজ অ্যালাউ করতে পারি। প্রত্যেকটা মোটরের কিন্তু রেটেড কারেন্ট দেওয়া থাকে যে এর বেশি কারেন্ট নিতে পারবে না, কিন্তু আমরা খুব ক্ষণিকের জন্য কি করতে পারি, তার 150 বা 200%, অর্থাৎ 1.5 গুণ বা 2 গুণ কারেন্ট কিন্তু আমরা দিতে পারি। কারণ ওই স্টার্টিং এর ওই প্রসেসটা কিন্তু খুব অল্প সময়ের জন্য হয়, ওটা কিন্তু অনেকক্ষণ ধরে হয় না, এই ফ্র্যাকশন অফ সেকেন্ডের ব্যাপার ওগুলো। তো যার কারণে ওই সময়ের জন্য আমরা 150% বা 200% কারেন্টও যদি ফলো করায় সমস্যা হবে না, এর বেশি আমরা দিব না, ঠিক আছে? তো ধরে নিই আমরা হিসাবের জন্য যে 150% ফলো করা, হ্যাঁ, যে সর্বোচ্চ আমরা 150% অ্যালাউ করতে পারবো। তো রেজিস্ট্যান্স ডিজাইন এমন করব যেন ওই রেজিস্ট্যান্সের কারণে আমাদের আর্মেচারের মধ্য দিয়ে যে কারেন্টটা ফলো হয় সেটা তার রেটেড কারেন্টের 150%। ফাইনালি যখন সেটেল ডাউন হবে তখন 100%ই ফলো করবে, তখন আর 150% না, ইনিশিয়াল অবস্থার কথা বলছি। তো মনে করো তুমি সেইভাবে সেট করলা যে আমাদের ফুল যে রেজিস্ট্যান্সটা সেটা এমনভাবে সেট, দেখি তো দেখে যাওয়া যায় কিনা, অর্থাৎ এই পুরো রেজিস্ট্যান্সটুকু এমন ভাবে, যেহেতু যখন স্টার্ট করি তখন কিন্তু ফুল রেজিস্ট্যান্সটা পাই, তখন আমাদের এমন করতে হবে যে এই রেজিস্ট্যান্স এবং এই যে ইন্টারনাল যে রেজিস্ট্যান্স, এই দুটো যোগফল করে আমরা দেখব যে আসলে কতটুকু হলে আমাদের তার রেটেড কারেন্টের 150% ফলো হবে, তার বেশি হবে না। সেই অনুযায়ী কিন্তু আমাদের এই যে ফুল এই রেজিস্ট্যান্সটা সেট করতে হবে। তো মনে কর তুমি সেইভাবে সেট করছো যে ফুল রেজিস্ট, তাই তাহলে তুমি যখন মোটরটা, এই যে এটা হচ্ছে কারেন্ট দেখাচ্ছে, এটা টাইম, তো তুমি যে মোটরটাকে স্টার্ট করলা যে 0.1 একদম ইনিশিয়াল পয়েন্টে নিয়ে আসা, তখন কি হবে, সাথে সাথে তার কারেন্টটা আস্তে আস্তে যায় 150%-এ ঠেকবে, তাই না? 0.1-এ গিয়ে, যেটা আমি একটা আঁকাই, আমি একটু ভাগ ভাগ করছি, যখন এখানে দিবা তখন ফুল রেজিস্ট্যান্স পাবে, তখন এই পয়েন্টে এসে সে কি হবে, তার কারেন্টটা কত হবে, আর্মেচারে 150% অফ ফুল লোড কারেন্ট, ঠিক আছে? এবং মোটরটা কিন্তু চলতে থাকবে। মোটরটা যে চলতে থাকলো, সে কি হচ্ছে, তার একটু হচ্ছে একটা ব্যাক ইএমএফ তৈরি হচ্ছে। ব্যাক ইএমএফ তৈরি হলে কি হবে, তার কারেন্টটা কিন্তু ওই যে 150 থেকে কমতে থাকবে, যেহেতু ব্যাক ইএমএফ এর কারণে ওই যে একটু কারেন্ট কমতে থাকে, আমি বললাম কারেন্টটা কমতে থাকবে কমতে থাকবে কমতে থাকবে, কমতে থাকবে 150 থেকে কমতে থাকবে, যে কিছুটা কমলো 100%-এর মতো মনে করে আসলো, সেই কি করলাম, সেই রেজিস্ট্যান্সটাকে, এটাকে আর্মটাকে শিফট করে এখানে দিয়ে দিলাম, তাহলে কি হয়ে যাবে, কিছু রেজিস্ট্যান্স বাদ পড়ে যাবে। যেই রেজিস্ট্যান্স কিছু বাদ দিল, ধুম করে আবার কি হয়ে যাবে, সে কারেন্টটা বেড়ে আবার 150% হয়ে যাবে, ঠিক আছে? কারণ কি, এখন এই মুহূর্তে দেখো এই লাইন বরাবর যদি বলি, এখানে ব্যাক ইএমএফ অল্প কিছুটা আছে,
আবার কিছুটা রেজিস্ট্যান্সও বাদ দিয়ে দিছো। তাহলে ব্যাক ইএমএফ থাকাতে কারেন্টটা কিছুটা কমে আসলো, কিছু রেজিস্ট্যান্স বাদ দেওয়াতে কারেন্টটা কিছুটা বেড়ে গেল। তার মানে নিউট্রালাইজ হয়ে কারেন্ট আবার কিন্তু জায়গায় চলে আসলো। লাভের লাভ কি হলো? কিছু রেজিস্ট্যান্স বাদ দিতে পারলাম, মোটরটা কিছু ঘুরে গেল। এইবার আবার দেখো পয়েন্ট 2 তে যখন থাকবে, আবার কিন্তু সে ব্যাকে মোটর কিন্তু ঘুরতেছে, সে ঘুরতেছে, তার স্পিড কিন্তু বাড়তেছে যেহেতু সে সাপ্লাই ভোল্টেজ পাচ্ছে। সে আবার যে তার স্পিডটা আগের চেয়ে আরো আস্তে আস্তে বাড়তে লাগে, আবার কারেন্টটা কমতে থাকবে। যে কমতে কমতে 100%-এর দিকে চলে আসলো, আবার আমরা কি করলাম, ঝুম করে স্পিড রেজিস্ট্যান্স কমাই দিলাম, আবার কি হবে, রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে, সরি কারেন্টটা বেড়ে যাবে। ঠিক সেই মুহূর্তে আবার কারেন্টটা বেড়ে গেল, ঠিক আছে, কিন্তু ওই যে মোটর যখন আবার ফুল স্পিডে চলে আসবে তখন কি হবে, কারেন্টটা কমে কমে আবার ব্যাক ইএমএফ সাফিসিয়েন্ট তৈরি হবে এবং 100% কারেন্ট যেটা আমাদের রেটেড কারেন্ট, সেই কারেন্ট ফলো হতে থাকবে। ঠিক আছে? অর্থাৎ কি মেকানিজম হয়, কারেন্টের কি অবস্থা হয় স্টার্ট করার সময় সেটা দেখালাম। স্টার্ট করার সময় তাহলে কি হয়, প্রথমে 150%, যদি 150%-এ যদি ডিজাইন করো তার 150% কারেন্ট ফ্লো হবে। তারপর আমাদের ওই যে ব্যাক ইএমএফ এর কারণে কমতে থাকে, আবার যে রেজিস্ট্যান্স বাড়ায় দিলে, সরি কমায় দিলে বা কেটে নিলে কারেন্টটা বেড়ে যায়, কিন্তু ব্যাক ইএমএফ আরো বাড়তে থাকে বলে আরো কম কারেন্টটা কমে, আবার রেজিস্ট্যান্স কেটে দাও। হ্যাঁ, যদি আরো কয়েকটা স্টেপ লাগে সেই স্টেপগুলো এরকম চলতে থাকবে। ফাইনালি যখন সব রেজিস্ট্যান্স কাটা হয়ে যাবে, যখন সব মোটরটা ফুল স্পিডে রান করবে, তখন কিন্তু অ্যাজ ইউজুয়াল তার রেটেড যে স্পিড, সেই স্পিডে সে রান করা শুরু করবে। তো তার মানে কি, আমাদের রেজিস্ট্যান্স সিলেকশন কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। এখন কিভাবে ক্যালকুলেট করে আমরা দেখি। তো আমরা এখানে একটা মোটরের কথা বলছি, দেখো 10 হর্স পাওয়ারের মোটর, তার রেটেড ভোল্টেজ 240 ভোল্ট, আর্মেচার রেজিস্ট্যান্স কত, 0.5 ওহম, হ্যাঁ 1 ওহমেরও কম দেখো, এবং লোড কারেন্ট কত, 45 অ্যাম্পিয়ার, এবং স্টার্টিং কারেন্ট টু বি, আমরা বলছি যে স্টার্টিং কারেন্টটা ফুল লোড কারেন্টের 150% হতে পারে। হ্যাঁ, এরকম অবস্থায় বলছে যে তার রেজিস্ট্যান্স গুলো ডিজাইন করো, যে এই ভ্যালুগুলো কত হবে সেটা তোমাকে ডিজাইন করতে হবে। সেই কথাটা এখানে লিখিনি আমি, এটা দেখি বইতে ছিল না নাকি, লিখে দিব না। আমাদের কাজ কি, মূলত ওই রেজিস্ট্যান্স ডিজাইন করা। তো ওই মোটরটাকে একটু আমরা কিন্তু উল্টা করে লিখছি, 90 ডিগ্রি বরাবরই করে। এটা দেখো, এটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ, এটা হচ্ছে সেই ফিল্ড সার্কিট, এই রেজিস্ট্যান্স গুলো। হ্যাঁ, একটু আগে এইভাবে আমরা লম্বা লম্বি গেছি, এখন এই যে সরি আড়াআড়ি গেছি, এখন লম্বা লম্বি, অর্থাৎ এই স্টেপগুলো এই বরাবর মুভ করতে হবে। হ্যাঁ, তো এই রেজিস্ট্যান্স গুলো কত হবে আমরা কিভাবে বের করবো, দেখো খুব সহজ। আমাদের বইয়ে দেখো দুটো ওয়ে আছে, একটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা দিয়ে, একটা হচ্ছে কারেন্ট ভোল্টেজ ক্যালকুলেট করে। তো কারেন্ট ভোল্টেজ ক্যালকুলেট করে করতে গেলে আমাদের অনেক সময় লাগবে, যার জন্য আমরা স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে করব। তো প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ফুল রেজিস্ট্যান্স কতটুকু লাগবে। কারণ প্রথম স্টেপটা কি, আমাদের এই রেজিস্ট্যান্সটা এমন হতে হবে এই পাথের যেন কারেন্টটা এই 45 অ্যাম্পিয়ারের 150%-এর বেশি না হয়। তাহলে 45 অ্যাম্পিয়ারের 150% মানে কত, 45 গুণ 1.5, তাই না, করলে যেটা হয় সেটা দেখি আমরা যাই, পরে যাই। এই যে দেখো, এই যে 45 আর তারে 2 গুণ করলে 67.5 হয়, এবং আমাদের টার্মিনাল ভোল্টেজ কত, টার্মিনাল ভোল্টেজ 240। তাহলে এই পাথের ভোল্টেজ কত, 240 ভোল্ট। এই পাথের কারেন্ট কত হতে হবে, 67.5 হতে হবে। তাহলে এই পাথের রেজিস্ট্যান্স কত হবে, সিম্পল ভোল্টেজ বা কারেন্ট, এই যে ভোল্টেজ কারেন্টে ভাগ দিয়েছে 3.56 ওহম। দেখো স্টিল কিন্তু এটা অনেক অল্প ওহম, হ্যাঁ 3.56 ওহম। এটা দিয়ে কি বোঝাচ্ছে, যদি এই পাথের রেজিস্ট্যান্স 3.56 ওহম হয় তাহলেই আমাদের কারেন্টটা লিমিট হবে। এই আর্মেচারের নিচে রেজিস্ট্যান্স কত, 0.5 ওহম। তার মানে বাকিটুকু হচ্ছে এই রেজিস্ট্যান্সটুকু করতে হবে, তার বাকিটুকু কতটুকু বললাম, 3.06 ওহম হলেই কিন্তু হবে।
টোটাল লাগবে 3.56 ওহম, আর্মেচার নিজেই কিন্তু দিচ্ছে 0.5, তাহলে বাকি এইটুকুর মূলত ভ্যালু কত? 3.06 ওহম। তো আলাদা করে আর লেখেনি, জাস্ট এই দেখো পাত দিয়ে বুঝাইছে যে আমাদের ফুল পাতের রেজিস্ট্যান্স কত হতে হবে? 3.56 ওহম। এখন প্রশ্ন হলো তাহলে এটুকু কত হতে হবে? স্টেপ 2 থেকে আর্মেচার পর্যন্ত এটুকু কত হতে হবে? এখান থেকে এটুকু। এইগুলো প্রত্যেকটা কিন্তু লিনিয়ার না, যে এটুকুও যায় একটুকুটা লিনিয়ার না, হ্যাঁ, একই তা না। দেখো পরেরটা কিভাবে বের করবো? R2 পরের স্টেপ বের করার ফর্মুলা খুবই সিম্পল। আমরা কি করব, আগের স্টেপে রেজিস্ট্যান্সের সাথে একটা ফ্যাক্টর গুণ করব। ফ্যাক্টরটা কি? 100/150। এই 150টা কোথা থেকে আসছে? ওই যে 150% আমরা অ্যালাউ করব বললাম, সেখান থেকে আসছে। যদি আমাকে প্রবলেমে বলতো যে 200% পর্যন্ত অ্যালাউ করতে পারবা, তখন এটা 150-এর জায়গায় 200 হতো। এই 100 ঠিক থাকবে, এই 150 হবে না 200 হবে, এটা হচ্ছে কোশ্চেনে যেটা বলা থাকবে। এই ফ্যাক্টরটা দেখো 100/150 ইন্টু কি হবে? আগের রেজিস্ট্যান্স, এই দেখো। তাহলে আমরা R2 ভ্যালু পাবো। R2 ভ্যালু পেলাম কত? 2.37। এরপর R3 ভ্যালু বের করতে পারবো একইভাবে। দেখো এই সেম ফ্যাক্টর, সাথে হচ্ছে আগের রেজিস্ট্যান্সটা। R4 ওইভাবে বের করতে পারবো, R5, R6, এটা সেম ফ্যাক্টর, কোনো পার্থক্য নেই। শুধুমাত্র ঠিক তার আগের রেজিস্ট্যান্সটাকে আমরা ক্যালকুলেশনে নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে এভাবে যদি আমরা বের করি, দেখো আমরা প্রত্যেকটা স্টেপে রেজিস্ট্যান্স আমরা বের করতে পারি। এখন কোথায় গিয়ে থামবো? প্রশ্ন হচ্ছে স্যার R6 এর পরে আর কোথায় যাব? আমরা থামবো কোথায়? বুঝবো কিভাবে? নিয়ম আছে, দেখবা যখন দেখবা এ স্টেপের ক্ষেত্রে খেয়াল করো, এই স্টেপের ক্ষেত্রে এ স্টেপে রেজিস্ট্যান্স লাগবে কত? 0.46 ওহম, তাই না? 46। তার মানে কি? দেখো আমাদের আর্মেচারটা নিজেই কিন্তু 0.5 ওহম দেয়। তো এর চেয়ে কম ওহম যদি লাগে, বুঝবো যে আমাদের ওই স্টেপের আর দরকার নাই। যেমন এই R6 এর লাগবে, বলছে যে 0.46 লাগবে। তো 0.46 দেওয়ার জন্য তো আমাকে আলাদা কোনো রেজিস্ট্যান্স দরকার নেই, আমার নিজেই এখানে 0.5 আছে। যার কারণে যখন দেখবা যে আমাদের কোনো একটা স্টেপের ভ্যালু আমাদের আর্মেচার রেজিস্ট্যান্সের চেয়ে কমে গেছে বা তার সমান হয়েছে, তখন বুঝবো আমাদের আর দরকার নেই এবং ওই স্টেপেরই দরকার নেই। এবং খেয়াল করে এখানে এই জন্য স্টেপ আছে 5টা। হ্যাঁ, 5টা, এই যে 5টা, কারণ এই ষষ্ঠ স্টেপের দরকার নেই। এটুকু আমাদের আর্মেচারই সাপ্লাই দিতে পারে, মানে আর্মেচারই লিমিট করতে পারে। ঠিক আছে, দেখো তো তোমরা বুঝছো কি না এটা? আমরা প্রথমে কি করব, প্রথম স্টেপ 1 বের করার সময় আমরা হচ্ছে আমাদের যে কত রেটেড কারেন্ট ফ্লো করাতে পারবে সেই অনুযায়ী এবং টার্মিনাল ভোল্টেজ অনুযায়ী রেজিস্ট্যান্সটা বের করব। এই যে এটা, বাকি সবগুলো স্টেপই মূলত আমরা কিভাবে বের করব? জাস্ট আগের স্টেপের সাথে একটা ফ্যাক্টর গুণ করে দেব। ফ্যাক্টরটা কি? 100/150, যদি এখানে 200 বলতো 200, হ্যাঁ, এভাবে 200 বললে যদিও এই ফ্যাক্টরটাও চেঞ্জ হয়ে যেত, তাই না? 200 বললে এখানেও এই ফ্যাক্টরটা চেঞ্জ হয়ে যেত, আলটিমেটলি এগুলো চেঞ্জ হয়ে, মানে চেঞ্জ করতে হতো। তোমরা কি প্রবলেমটা বুঝছো? স্যার হুম, স্যার এটা কত পয়েন্টের স্টার্টার? এটা 3 পয়েন্ট বা 4 পয়েন্ট যে কোনো কিছু হতে পারে। এখানে সে এই পয়েন্ট মানে কিন্তু, দেখো পয়েন্ট মানে কিন্তু এই পয়েন্ট না, তুমি এগুলোকে আবার পয়েন্ট ভেবো না, ঠিক আছে? এইগুলোকে পয়েন্ট বলে না। পয়েন্ট কোনটা? দেখো আমি আগেরটায় চলে যাই। স্টার্টার আমরা 4 পয়েন্ট আমরা ইউজ করি, যেহেতু 3 পয়েন্ট পপুলার না। এটা হচ্ছে আমরা ক্যালকুলেট করতেছি কি এইগুলা, এর সাথে কিন্তু কানেকশনের কোনো সম্পর্ক নেই। পয়েন্ট বলে আমরা কখন পয়েন্ট, এই নামটা কেন হয়েছে না, একটা নাম তো দিতে হবে। নাম হচ্ছে এই ব্লকের সাথে, এই বক্সের সাথে কয়টা তার কানেকশন আছে। এই 1, 2, 3, 4, এই জন্য 4 পয়েন্ট।
এর মানে এটার সাথে তার কোনো সম্পর্ক নেই। এই জন্য তোমাদের বই এখানে স্পেসিফিক বলেনি এটা 3 পয়েন্ট না 4 পয়েন্ট। হ্যাঁ, একটা হইলেই হবে। মানে স্যার এই ফিগারটা দেখে বোঝা যাবে না যে এটা কত পয়েন্টে না স্টার্ট? না না না, জি স্যার। ঠিক আছে। আচ্ছা, তো এগুলো তোমাদের এই যে রোজেনব্লাটের বই আছে, দেখো। কেউ কিছু বলবা? বলো। এই সূত্র মূলত ওই যে আমরা যদি ওই ডিটেলস তোমাদের যাদের ইন্টারেস্ট আছে তোমরা দেখবা বইয়ে, ওই যে প্রত্যেকটা এখানে পুরো কেভিএল অ্যাপ্লাই করে সুন্দর করে স্টেপ ওয়াইজ এখানে ক্যালকুলেশন গুলো করছে, করে ওখানে ওখানে দেখানো হয়েছে যে স্টেপগুলোর যে রেজিস্ট্যান্স ক্যালকুলেশনের একটা কি করা যায়, জেনারেলাইজ করা যায়। সে জেনারেলাইজড ফর্মুলাটা ওটা। আর ক্যালকুলেশন কিভাবে করছে জাস্ট তোমরা ওই যে বই দেখে না, এই প্রবলেমটায় তোমরা বই খুলে দেখো, এই প্রবলেমটা দেখবা প্রথমে ওই ডিটেলস অ্যানালাইসিস আছে। হ্যাঁ, ডিটেলস অ্যানালাইসিস আছে যেখানে বলা মানে প্রত্যেকটা রেজিস্ট্যান্স কিভাবে ক্যালকুলেট করছে সেটা দেখানো হয়েছে। পরে ওখান থেকে একটা জেনারেলাইজড ফর্মুলা বের করে এইভাবে করছে। তো পরীক্ষায় আসলে আমরা ওভাবে করব না, কারণ কি ওভাবে করলে অনেক সময় লাগবে। তোমরা যদি দেখো এটা করতে লাগবে তোমাদের 2 মিনিট বা 5 মিনিট, ওটা করতে হয়তো আধা ঘন্টা মিনিমাম লাগবে। হ্যাঁ, যার কারণে আমি ওই ওয়েতে যাই নাই। তোমাদের যাদের ইন্টারেস্ট দেখো, ওটা জাস্ট সিম্পল কেবিএল কেসিএল এর ব্যাপার স্যাপার, আশা করি বুঝবা। তাও কেউ না বুঝলে আমাকে বলবা, আমি তোমাদের আলাদা বুঝাই দিই, ঠিক আছে? তো এই ফর্মুলাটা ওখানে ওই ডেরিভেশন থেকে দেখলে বুঝবা যে ওখানে কি ব্যাপার। তো 10:40 বাজে, জাস্ট আমার সিম্পল দুটো টপিক আছে, তারপরে আমরা কিসে যাব। আজকে শেষ ক্লাসটা, তোমরা বিরক্ত হও না, আর বেশিক্ষণ লাগবে না আমার। এটা সিম্পল, আমি এখানে 2-1 মিনিটে শেষ হয়ে যাবে। এটা আছে সিরিজ মোটরের জন্য স্টার্টার কেমন হয়। তো সিরিজ মোটরের জন্য কি হয় দেখো, একটা স্টার্টার এখানে দেখানো হয়েছে, অপারেশন একই রকম। ওই যে এটা তোমাদের ওই ঠেলে তোমার অটোমেটিক ওয়েতে বা ম্যানুয়ালি আমরা এটাকে এদিকে শিফট করব, যাতে আমাদের আস্তে আস্তে প্রথমে ফুল রেজিস্ট্যান্সটা পাই আর্মেচারে, পরে হচ্ছে কাটতে পারে। এবং এটা সিরিজ মোটর কিনা আমরা দেখেই বুঝতে পারবো, এখানে কোনো শান্ট কোনো ফিল্ড নাই। দেখো, এটা হচ্ছে আমাদের আর্মেচার, এটা হচ্ছে সিরিজ ফিল্ড, আর কিছুই না। সিরিজ মোটরে একটা পাতি, দেখে একটা পাতি হবে, এখানে প্যারালাল কিছু নাই। এটা সিরিজ মোটর, জাস্ট কানেকশনটা দেখানোর জন্য। অপারেশনে একই রকম, যে কিভাবে কাজ করে একই স্টাইলে, কোনো পার্থক্য নেই, ঠিক আছে? এখানেও ইলেকট্রোম্যাগনেট আছে এটাকে হোল্ড করে রাখার জন্য। এখানেও স্টেপ প্রথমে যখন এটা দিবা ফুল রেজিস্ট্যান্স পাবে, দেখো ফুল রেজিস্ট্যান্স পাবে, আমাদের এই ইলেকট্রোম্যাগনেটটা এনার্জাইজ হবে, আস্তে আস্তে কাটতে থাকবে। এটা কি হবে, আমাদের রেজিস্ট্যান্সে কাটতে থাকবে, এবং মোটরটা ফুল স্পিডে যখন রান করতে থাকবে তখন আমাদের আর রেজিস্ট্যান্সের দরকার নেই। একই ওয়ে, কোনো পার্থক্য নেই, শুধু কানেকশনটা দেখানোর জন্য। তাই এই ধরনের কানেকশনকে নো লোড রিলিজ বলে। নো লোড রিলিজ কি মানে, নো লোড অবস্থায় আমরা জানি একটা সিরিজ মোটরকে নো লোড অবস্থা রাখতে হয় না। কারণ নো লোড থাকা মানে কি, সেখানে স্পিডটা অনেক বেড়ে যায়। হ্যাঁ, সিরিজ মোটরের নো লোড অবস্থায় স্পিড টেন্ডস টু ইনফিনিটি। হ্যাঁ, মোটরটা মোস্ট ড্যামেজ হয়ে যেতে পারে, এই কারণে নো লোড অবস্থায় রাখা হয় না। তো দেখো, খেয়াল করো, যখন একটা মোটর, সাপোজ এই মোটরটা সাপোজ তোমার নো লোড হয়ে গেছে কোনো কারণে, লোড সরাই ফেলা হয়েছে, তখন কি হবে, তাই সে তখন কি নিশ্চয় আর্মেচার থেকে, সরি আমাদের ফিল্ড লাইন থেকে কম কারেন্ট নিবে। লোড কমে গেলে কারেন্ট, সে আর্মেচার কারেন্ট কমে যায়। তা যদি কম কারেন্ট নেয়, নো লোড অবস্থা যদি কম কারেন্ট নেয়, তাহলে দেখো এটা তো সিরিজ পাথ, এখান থেকে যে কারেন্টটা কম নিবে, তার মানে কি, বা কম নিবে মানে কি অনেক কম নিবে, তাই না? তাহলে তার মানে কি, এখান থেকে কি হবে, এটা কি ডি এনার্জাইজড হয়ে যাবে। ডি এনার্জাইজড হলে কি হবে, আর্মটাকে ছেড়ে দিবে। সো আমাদের এই যে এটা স্টার্টারের যে মেইন যে কাজ, সেটা হচ্ছে তো স্টার্ট করে দেওয়া, তাই না, ইনিশিয়াল কারেন্টটা লিমিট করে দেওয়া। তার পাশাপাশি সে আরেকটা কি বেনিফিট দেয়, সেটা হচ্ছে নো লোড প্রোটেকশন। অর্থাৎ কখনো যদি নো লোড চলে আসে, নো লোড অবস্থা চলে আসে, তখন ওই সিচুয়েশনে আমাদের যেহেতু আর্মেচারটা খুব লো স্মল অ্যামাউন্টের কারেন্ট ড্র করবে লাইন থেকে,
তো আমাদের এই যে এই কার শব্দ হচ্ছে, দেখো মিউট করো। তো আমাদের এই যে ইলেকট্রোম্যাগনেটটা কি হবে, ডিএনার্জাইজড হয়ে যাবে এবং আর্মটাকে ছেড়ে দিবে, মোটরটা রক্ষা পাবে। আর্মটা ছেড়ে দেওয়া মানে কি, মোটরটা স্টপ হয়ে যাবে। ঠিক আছে? তো এটা আর এক ধরনের ভেরিয়েশন আছে, সেটা হচ্ছে এটাকে বলে নো ভোল্টেজ রিলিজ। কার এখানে সাউন্ড হচ্ছে, কেউ মনে হয় বাইরে। আচ্ছা, নো ভোল্টেজ রিলিজ যেটা, সেটা দেখো এটা একটু ভিন্নভাবে করছে। এটা হচ্ছে 4 পয়েন্ট স্টার্টারের মতো কিছুটা, হ্যাঁ, যদিও 4 পয়েন্ট না, কারণ এখানে 3টে পয়েন্ট, কিন্তু ইকুইভ্যালেন্ট টু 4 পয়েন্ট স্টার্টার। আমাদের যে শান্ট মোটরের 4 পয়েন্ট স্টার্টার, এখানে কি করছে দেখো, এখানে ওই যে আমাদের ইটা ইলেকট্রোম্যাগনেটটাকে আলাদা সাপ্লাই দিছে। দেখো একটু আগে আমাদের সিরিজ মোটরের সাথে এটা সিরিজ, এই যে এই তোমাদের এখানে সাউন্ড হচ্ছে কার? আব্দুল্লাহ আহাদ নাকি? আচ্ছা, তো আমাদের সিরিজ মোটরের যেটা একটু আগে যেটা দেখলাম নো লোড রিলিজ, যেটা সেখানে আমাদের এটা সিরিজে ছিল, তা এখানে সিরিজে ছিল এই আমাদের সার্কিটের সাথে, এখানে প্যারালালে আর কিছু না। তো প্যারালালে থাকলে কি হয়, আমরা একটু ওই যে আমরা 4 পয়েন্টের অ্যাডভান্টেজ করতে গিয়ে বলছি, প্যারালালে থাকলে কি হয়, যে আমাদের যদি কোনো কারণে নো লোড অবস্থা চলে, না সরি নো ভোল্টেজ আসে, অর্থাৎ ভোল্টেজ না থাকলে আমরা চাই কি এটা যেন ছেড়ে দেয়, কোনোভাবে এটা যেন এখানে লেগে না থাকে, তাহলে কি হবে, আমাদের পরবর্তীতে পাওয়ার আসলে মোটরটা আবার ড্যামেজ হয়ে যাবে, যেহেতু সে এই রেজিস্ট্যান্সটা পাবে না। তো দেখো এই ধরনের যদি কানেকশন দিই, তাহলে ওই বেনিফিটটা আমরা ইজিলি পেতে পারি। তো যে কারণ হচ্ছে এটা এখানে যদি থাকে কানেক্টেড, কোনো কারণে লাইনটা যদি ভোল্টেজটা অনেক কমে যায় বা লাইনটা চলে যায়, তখন কি করবে, এটা যেহেতু ডিরেক্টলি এর প্যারালালে আছে, ডিরেক্টলি এটা এনার্জাইজ হচ্ছে এই লাইন ভোল্টেজ দিয়ে, তো এটা কি করবে, ডিএনার্জাইজ হয়ে যাবে তখন এবং ছেড়ে দিবে। এটা ওই 4 পয়েন্টের যে অ্যাডভান্টেজটা করছিলাম, এটা এখানে দেওয়া যায়। এই জন্য এটাকে নাম দিয়েছে নো ভোল্টেজ রিলিজ। অর্থাৎ সিরিজ মোটরের 2 ধরনের স্টার্টার হতে পারে, দুটোর নাম দিয়েছে, একটা হচ্ছে নো ভোল্টেজ রিলিজ আর একটা হচ্ছে আমি 5টা উত্তর করে পেয়েছি। তোমার কেন এরকম হলো আমি তো বুঝলাম না। দেখো আর সবাই পায়, ভুল হোক ঠিক হোক সবারই 5টা করে উত্তর, মানে 5টা করে অ্যান্সার পেয়েছে, তোমার মাত্র একটা করে পেয়েছে। বুঝতে পারতেছি না স্যার কি জন্য। তুমি কি বারবার সাবমিট করতে নাকি? না স্যার, আমি তো স্যার প্রথমবার সাথে তারপরে তো সাবমিট করেছি। কেন এরকম হলো যাক, তোমার একটা ব্যবস্থা করতে হবে, তো মনে করাই দিবা। আচ্ছা, আর হচ্ছে তোমরা গতদিন তোমাদের একজন বন্ধু, তুমি না, হ্যাঁ হয়তো তোমরা কে যেন প্রশ্ন করছিল আমাকে, সেটা হলো যে স্যার
ট্রেনের ক্ষেত্রে আমরা ডিসি মোটর কেন ব্যবহার করি, এসি মোটর কেন করি না? কে সে? আছো তুমি? জি স্যার। জাকারিয়া না? 118 জন, তাই তো? জাকারিয়া তো নাকি? জি স্যার। তুমি এই যে এই প্রশ্নটা কোথায় পেয়েছো যে আমরা ডিসি মোটর শুধুমাত্র ইউজ করি, এসি মোটর ইউজ করি না? এই রেফারেন্স দিতে পারবা তুমি আমাকে, যে স্যার এই বইতে পেয়েছি বা কোথাও বা কোনো স্যার বলেছে? স্যার কোনো বইয়ে নাই, এক জায়গায় দেখছিলাম তো ওই জায়গাটাই আমি চাচ্ছি, কোন জায়গায়, প্রশ্নটা, তাই আর কি। কোন জায়গায় পেয়েছো সেই জায়গাটা কি তোমার মনে আছে? তো দেখতে হবে। তার মানে তুমি সেই রেফারেন্সটা আমাকে দিও, কারণ আমি কোথাও পাই না অ্যাকচুয়ালি। তারপর তোমার জন্য আমি একটু পড়াশোনা করছি, আমি সেই বিষয়ে একটু সবাইকে জানাই। সেটা হলো একটা প্রশ্ন ঘুরে ফিরে অনেক সময় ভাই ভাই বা অন্য বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে আমরা ট্রেনের ক্ষেত্রে সিরিজ মোটর কেন ব্যবহার করি। কারণ আমার কেন জানি ধারণা তুমি এরকম কিছু দেখছো যে ডিসি সিরিজ মোটর কেন ট্রেনে ব্যবহার করা হয়। যদি সেটা হয় তার খুবই সিম্পল ব্যাপার, সেটা হচ্ছে যে সিরিজ মোটরের ক্ষেত্রে আমাদের যে টর্কটা সেটা কিন্তু কারেন্টের স্কোয়ারের প্রপোর্শনাল। আমি তোমাদের গতদিন ইকুয়েশন দিয়ে দেখাইছিলাম, হ্যাঁ? তো কারেন্টের স্কোয়ারের প্রপোর্শনাল, আই স্কোয়ারের প্রপোর্শনাল। তার মানে ওখানে ইনিশিয়াল টর্কটা বেশি পাওয়া যায়। তো একটা প্যাসেঞ্জার ট্রেন, তার হিউজ লোড, হ্যাঁ, মেকানিক্যাল লোড যদি হিউজ, হ্যাঁ, তো ওখানে ইনিশিয়াল টর্কটা অনেক হাই লাগে। এই জন্য আমরা মূলত ওখানে ডিসি সিরিজ মোটর ব্যবহার করি। এবং আগে সিরিজ মোটরই ব্যবহার করা হতো, বা ডিসি সিরিজ মোটর, যখন এই যে হাই ইফিশিয়েন্ট ইনভার্টার তৈরি হওয়া শুরু করলো, যেগুলোর মাধ্যমে আমরা ডিসি থেকে এসি করতে পারি, তারপর থেকে দেখা যাচ্ছে আমাদের ওখানে এসি মোটরে ইউজ করা হয়। তোমাদের ওই সিরাজুল স্যার যে 3 ফেজ ইন্ডাকশন মোটর করিয়েছেন, ওইগুলো কিন্তু ট্রেনে এখন ইউজ করা হয়। এই জন্য আসলে এরকম কোনো ধরা বাঁধা কথা নেই যে ট্রেনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ডিসি মোটর ইউজ করতে পারবো, এসি মোটর ইউজ করতে পারবো না, এরকম ধরা বাঁধা কোনো কথা নেই। কিন্তু ডিসি মোটর ইউজও করতে পারি। ডিসি মোটরের ক্ষেত্রে আমরা সিরিজ মোটর ইউজ করি, কারণ স্টার্টিং টর্কটা অনেক হাই দেয়, হ্যাঁ, আর কিছু না। এখন তুমি তারপর তোমার যদি রেফারেন্স থাকে তুমি ওটা আমাকে দিবা, কারণ এটা আমার জানা দরকার যে এসি মোটর ইউজ করা যায় না কেন, বিশেষ করে এই কথাটা, যে এটা আমার জানা দরকার। তো যা হোক, তোমাদের সিলেবাস মোটামুটি শেষ। তারপরও আশা করতেছি যে যদি সৃষ্টিকর্তা বাঁচায় রাখে, আর তোমাদের যদি অফলাইনে ক্লাস হয় কুয়েটে এসে, তাহলে হয়তো এগুলো একটু রিভিউ টিভিউ হবে আবার। বা তোমাদের যাদের মনে অনেক প্রশ্ন আছে, আমি জানি সবাই সবসময় শুনতে পাও না আমার কথা, বা তারপর আমি ক্লাস তো তোমাদের সবে আপলোড করে দিয়েছি, তারপরও অনেকের কনফিউশন থাকতে পারে, হ্যাঁ? তোমরা সেকেন্ড ইয়ারে পড়ো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারদের মনে কোশ্চেন বেশি থাকে। ফোর্থ ইয়ার হইলে স্যার কি বলে দেখা গেল শোনেই না। ও অনেকে থাকে যে স্যার যা বলে বলুক, আমি আমার কাজ করি। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনেকের কোনো প্রশ্ন থাকে। তো আশা করি কারো প্রশ্ন থাকলে আমাকে ইমেল করে জানাবা, হুম? বা ফোন করবা না, ফোনে সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না, অনেক সময় বিরক্ত লাগতে পারে। হুম? আর সবাই সুস্থ থাকো, যাতে আমরা আবার দেখা করতে পারি ক্লাসরুমে। আগামী সেমিস্টারে তোমাদের আমার কোনো কোর্স নাই, আর থার্ড ইয়ারে গিয়ে হয়তো পাবা, ঠিক আছে? তো সর্বশেষ যে কাজটা, তোমরা অনেক কষ্ট করে পড়াশোনা করে আসো, একটা কুইজ দিবা বলে, সেই কুইজটা আমি লঞ্চ করে দিতে যাচ্ছি। তার আগে তোমাদের কিছু জানার কথা থাকলে বলো, তারপরে কুইজ করে আমরা শেষ করে দেব। স্যার মোটরের লোড কারেন্ট বলতে কি বোঝায় স্যার? মোটরের দেখো, ও কিন্তু একটা ভালো প্রশ্ন করছে। এটা আমরা ইলেকট্রিক্যালের ক্ষেত্রে লোড বলতে কি বুঝি? স্যার কারেন্ট স্যার। কারেন্ট বুঝি, অর্থাৎ আমাদের লোডটা, আমাদের যে লাইট ফ্যান বা এইসব জিনিস, যে দেখি তোমাদের আমি একটা
ইলেকট্রিক্যাল লোড, একটা জেনারেটরের কথা বলো, সবাই মন দিয়ে শোনো, যে একটা জেনারেটরের লোড যেটা, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল লোড, তাই না? সহজ, আর তা আমরা বুঝি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বুঝি যে লোডটা, যে এখানে যে লোড জেনারেটর থেকে, আমি শুধু আর্মেচারটা আঁকাই, ফিল্ডটা রাখাচ্ছি না আমরা বোঝার জন্য। এটা হচ্ছে আর্মেচার, আচ্ছা ফিল্ড, এই ফিল্ড মনে করে এদিকে আসে, এই লোডটা যে কারেন্ট নিচ্ছে সেটা হচ্ছে লোড, এই কারেন্টটাকে, এটা হচ্ছে আইএল, এটাকে লোড। এবং আমরা যদি এখানে লোড বাড়াই, আবার কথা বলে কে, দেখি অলিন্দ চৌধুরী, এই যে আমরা যদি লোড বাড়াই তাহলে কি হয়, এখান থেকে বেশি কারণে আই বাড়তে থাকে, আইটা বাড়তে থাকে, আইটা। তার মানে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে লোড বাড়ানোর ইফেক্ট কি, লোড বাড়ালে আর্মেচার কারেন্ট বাড়ে, এই কারণে এই কারেন্টটা কে দিচ্ছে, আর্মেচার দিচ্ছে, ঠিক কি না? আইএল বাড়া মানে কি, এটা আর্মেচার থেকে বেশি কারেন্ট দিচ্ছে। এখন ও যেটা বলছে, এটা যদি স্যার মোটর হয়, মোটরের ক্ষেত্রে লোড কি, একটা মোটরের লোড কিন্তু মেকানিক্যাল জিনিস, মনে করে একটা জিনিস ঘোরাচ্ছ তুমি, সেখানে আরেকটু লোড দিলাম, তখন কিন্তু কি হবে, আমরা বলবো লোড বেড়ে গেছে। ওখানে কিন্তু ইলেকট্রিক্যাল লোড না, ওখানে মেকানিক্যাল লোড। তুমি মনে করো 10টা বই নিয়ে হাঁটতেছো, আর এক বন্ধু এসে আরো 2টো বই দিল, তখন তোমার কিন্তু লোড বেড়ে গেল, এটা মেকানিক্যাল লোড। এখন এর ইফেক্টটা কি, এর ইফেক্টটা হচ্ছে দেখো, মেকানিক্যাল লোড যখন বাড়ে তখন কিন্তু স্পিড কমে যায়। খেয়াল করো, তুমি এই মাথায় যে 10টা বই নিয়ে হাঁটতেছিলাম, হ্যাঁ, বা মাথায় একটা বস্তা নিয়ে হাঁটতেছিলা, তুমি একটা স্পিডে হাঁটতেছিলা, এখন তোমাকে আরেকটা বস্তা দেওয়া হলো, তখন কি তোমার স্পিডটা কি হবে, বাড়বে না কমবে? নিশ্চয়ই কমবে। স্পিড যদি কমে যায় মোটরের, তাহলে কি হয়, আমরা যে ব্যাক ইএমএফ, এই ব্যাক ইএমএফটা কি হয়, স্পিড কম, তাহলে দেখো মেকানিক্যাল লোড, তুমি এখানে লিখি, মেকানিক্যাল লোড তুমি বাড়াচ্ছ, তাতে কি হচ্ছে, স্পিডটা কি হচ্ছে, কমে যাচ্ছে। স্পিড কমলে ব্যাক ইএমএফটা কি হয় বলো, একজন বলো, ব্যাক ইএমএফটা কি হবে, কমে যাবে স্যার। কমে যাবে। ব্যাক ইএমএফ যদি কমে যায়, তাহলে আর্মেচার কারেন্ট কি হবে, বেড়ে যাবে স্যার। বেড়ে যাবে, ব্যাক ইএমএফ দিয়ে তো আর্মেচার কম থাকে, এটা বেড়ে যাবে। তাহলে মোটরের ক্ষেত্রে লোড বাড়ানোর ইফেক্টটা কি হচ্ছে, আলটিমেটলি আর্মেচার কারেন্ট বেড়ে আর্মেচার যাবে। কারেন্ট বেড়ে দেওয়া। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে লোড বেড়ে যাওয়ার ইফেক্ট কি হচ্ছে, এটা একই ইফেক্ট, মজার ব্যাপার, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল লোড আর একটা মেকানিক্যাল লোড, কিন্তু আলটিমেট ইফেক্ট কি, আর্মেচার কারেন্টটা বেড়ে যাবে। কারণ এখানে হচ্ছে, এখানে সহজে বোঝা যাচ্ছে বেড়ে যাবে, কারণ এটাও কারেন্ট, এটাও কারেন্ট, তাই না? কিন্তু এখানে এটা কারেন্ট না, এটা একটা মেকানিক্যাল জিনিস, কিন্তু তার কারণে স্পিড কমে যাচ্ছে, ব্যাক ইএমএফ কমে যাচ্ছে, আর্মেচার কারেন্ট বেড়ে যাচ্ছে, আলটিমেটলি ইফেক্ট আছে আর্মেচার কারেন্ট বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই কারণে আমরা যে মোটর পড়তে গিয়ে বলতাম যে লোড বাড়লে এখানে আর্মেচার কারেন্ট বাড়ে, ঠিক আছে? স্যার তার মানে স্যার লোড কোনটা স্যার? হ্যাঁ স্যার তাহলে ফুল লোড বলতে কি বোঝায়, মানে মোটরের ফুল লোড? ফুল লোড হচ্ছে যে মেকানিক্যাল লোড দিলে আর্মেচার কারেন্টটা তার রেটেড কারেন্টের সমান হয়, সেটা হচ্ছে তার ফুল লোড। তাহলে স্যার ফুল লোড টর্ক আর ম্যাক্সিমাম টর্কের মধ্যে তফাৎ? টর্ক এক জিনিস, লোড এক জিনিস। না স্যার, মানে ফুল লোডে যে সময় মোটরটা যে টর্ক দেয় আর ম্যাক্সিমাম যে টর্ক দেয়, সেটার মধ্যে ডিফারেন্সটা? ফুল লোডে একটা, তুমি কি বলতে, ফুল লোডে একটা টর্ক দেয়, হ্যাঁ, আর ফুল লোড টর্ক কি সেম হয়? সেম হতে হবে তো নট নেসেসারি, তোমার সেম হতে হবে, এর মধ্যে ডাইরেক্ট কোনো রকম রিলেশন নেই। তোমার এক এক মোটরের লোডের সাথে টর্কের ক্যারেক্টারিস্টিক এক এক, কোনোটায় দেখছো যে লোড কারেন্ট বাড়লে টর্ক কমে, কোনোটায় বাড়ে, ওরকম তুমি রিলেশন করতে যেও না, ঠিক আছে? যে কোনো রিলেশন আছে, ঠিক আছে।
ওরকম কনক্লুশন কিছু বলা যাচ্ছে না, যে যায় না যে এরকম যে লোড ফুল লোড হলে টর্কটা ম্যাক্সিমাম হবে, এরকম কোন একটা নির্দিষ্ট ভাবে কনক্লুড করা যায়। ঠিক আছে, এই তো সুন্দর প্রশ্ন করলো। আর হ্যাঁ, এই যে কে নাবিহা, আমরা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বের করছি, ওখানে আমরা যে কোনো একটা প্যারামিটারকে যে যখন ডিফারেন্সিয়েট করি তখন আমরা খেয়াল করে আমাদের ভেরিয়েবলটা কি, হ্যাঁ আমাদের ওখানে আমরা লোড কারেন্টের রেসপেক্টেই করতেছি, এই জন্য ওটাকে ভেরিয়েবলটা আমরা আই দিছি লোড কারেন্ট। আমাদের ওখানে ভেরিয়েবল কি আর দেখুন, আমাদের সাপ্লাই, আমরা যে টার্মিনাল এটা তো আমরা কনস্ট্যান্টই ধরে রাখি, হয়তো একটু ফ্লাকচুয়েট করে রেগুলেশনের জন্য, কিন্তু আমরা একটা জেনারেটরের জন্য তো লোডটা একটা ভেরিয়েবল, তাই না? লোড ভেরি করে, এই কারণে যেটা ভেরিয়েবল তার রেসপেক্টে মূলত ডেরিভেশনটা করতে হয়, যেটা ভেরিয়েবল প্যারামিটার y ইকুয়াল টু mx, এক্সটা ডিপেন্ড কি, এক্সটা ভেরি করে বলে তো আমি ওয়াইটা পাই, ব্যাপারটা এরকম না। আমরা এই জন্য ডিফারেন্সিয়েট করলে এক্স এর রেসপেক্টিভ, তো এখানে ওই যে ভোল্টেজ বা ওই যে আর এগুলো তো কনস্ট্যান্ট, একটা জেনারেটর যে সাপ্লাই ভোল্টেজ দিচ্ছে এটা তো আমরা ধরে নিই কনস্ট্যান্ট, কিন্তু লোড কারেন্টটা কি হয়, লোড কম হলে কমে, বাড়লে বাড়ে, এই জন্য আমরা কারেন্টের রেসপেক্টেই করে থাকি, ভোল্টেজের রেসপেক্ট, যেটা ভেরিয়েবল, যে রাশিটা, রাশি না ওটা কি, যেটা ভেরিয়েবল আর যে প্যারামিটার। ঠিক আছে, আচ্ছা, খুব দেখি অনেক প্রশ্ন তোমাদের, আমি জানি আরো অনেকের অনেক প্রশ্ন আছে, অনেকে আছে বন্ধুদের গালি খাওয়ার ভয়তে করতেছে না, যে প্রশ্ন করলে বকাঝকা দেবে না, টাইম অনেক হয়ে গেছে না। আচ্ছা ঠিক আছে, তোমাদের পরে ক্লাস শুরু হয়ে যাবে, আমি তাহলে কি এই পোলটা লঞ্চ করে দিলাম, হ্যাঁ সবাই কি রেডি? দেখো তো সবাই রেডি কিনা, কি করে বুঝবে, একটু হাত তোলো। ভেরি গুড, তাহলে আমি লঞ্চ করে দিচ্ছি, দেখি 5 মিনিট সময়, আজকে কিন্তু টাইম বাড়াবো না, না একবারে 7 মিনিট দিয়ে দিই, একবারে 7 মিনিট, আর টাইম বাড়াবো না।